ছোটবেলা লাইফ থেকে আমি শুরু করব। আমরা 2 ভাই 1 বোন। আমি বাড়ির বড় ছেলে, আমার ভাই হলো ছোট, বোন সবার ছোট। তো হাসি খুশি নিয়ে ফ্যামিলি ছোটকালে। তো আমি যখন 5-এ পড়ি তখন আমার বাবা হলো গিয়া কর্মঠ কি মানে গাড়ি চালাতো, ড্রাইভার ছিল। অ্যাকচুয়ালি দিন আনতো দিন খাওয়ার মতো। আর আমার মামা বাড়ি ছিল আমাদের থেকে একটুখানি দূরে, বেশিটা দূর না আর বেশিটা কাছে না, 5 মিনিটের পর। তো মামারা প্রতাপশালী, অনেক উচ্চ লেভেলে থাকে। তো যাইছে নানু বাসা আসা যাওয়া, আমার পড়াশোনা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমার খুব ভালো দিন কাটছিল। তো যখন ক্লাস 7-এ পড়লাম তখন আমার সংসারে মানে খুবটাই অভাব চলে আসলো। যখন 7-এ ওঠার সাথে সাথে কি বাবা অসুস্থ হয়ে পড়ে, সে আর মানে সংসারের হালটা ওভাবে চালাচ্ছে না, পারতেছেও না। তো ছোট বোন আমার লেখাপড়া, ছোট ভাইয়ের লেখাপড়া। তো ছোট ভাই মা বললো কি তুই মাদ্রাসা হুজুর লেভেলে পড়, আর আমি পড়াশোনা চালাই যাই, দেখি রানাকে কিছু করা যায় কিনা, মানে চাকরি বাকরি দেওয়া যায় কিনা। আর ছোট বোনটা তখন মানে হাঁটতে। তখন আপনি কোন ক্লাসে? তখন ক্লাস 7-এ পড়ি, যখন আমার বাবার মানে আর্থিক অবস্থাটা একটু খারাপ। তো মামার বাসায় থেকে আমার পড়াশোনা, ওখানে আমার 4 মামা 4 খালা, আমার মাকে নিয়ে 4 জন। তো পাশাপাশি বাসা আসতাম যাইতাম, রাত্রে খাওয়া দাওয়া ওখানে খাইতাম বা বাসায় এসে খেতাম, এভাবে বা যাইতেছিল দিনটা। তখন আমার 2009 সালে আমার এসএসসি কমপ্লিট করলাম আমি। 2009 সালে, মানে আমি সংক্ষিপ্ত করেই বললাম, পিছনেরটা আমার লাইফ হলো গিয়া সামনে। বলুন। পরবর্তীতে ভাই এভাবে মানে তখন বাবা যখন এই পরিস্থিতিতে হলো, মা একটা জব নিল এনজিওতে। এনজিওতে জব নেওয়ার পরে ওখানে 3,500 টাকা স্যালারি পায়। তো ওটা দিয়েই মা যেভাবে হোক মেনটেন করে সংসারটা চালায়। চালানোর পর এক পর্যায়ে আমি আস্তে আস্তে আল্লাহর রহমতে এসএসসি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আমি আমাদের পাশেই, আমার বাসা থেকে হয়তো 2-3 মিনিট লাগে কলেজে যাইতে। তো কলেজে যাওয়ার মানে মাকে বললাম যে মা আমাকে কলেজে ভর্তি কর, আমি ভর্তি হইতে চাই। তো বললো বাবা মেলা টাকা আর সম্ভব হচ্ছে না, আর আমারও শরীরের অবস্থা এরকম ভালো না। তো আমি বললাম তো মা কী করতে পারি আমি? তো মা বললো পাশের বাসা আমার, যার কথা না বললেই নয়, সে হিন্দু হোক মুসলিম হোক, সে আমার জন্য অনেক করছে। তার নামটা আমি একটু গোপনেই রাখলাম, সে কাকা বলতাম আমি। তো সে আমাকে তার দোকানে নিল। কিসের দোকান ছিল এটা? তার মানে জুয়েলারির দোকান ছিল, কিন্তু সে কাজ করতো অন্যের দোকানে। তার কাজের হেল্প করার জন্য সে আমাকে নিল, হেল্পার হিসেবে। হ্যাঁ, হেল্পার হিসেবে। মাকে বললো যে রানা তো পড়াশোনা করে, যাক আমি ওর পড়াশোনায় কিছু খরচ দিব, পাশাপাশি আপনার ফ্যামিলিটা ওই হবে, আমার উপকার হবে। তো ওই কাকাটা আমাকে নিয়ে গেল। সে হলো হিন্দু, আমাদের পাশের বাসা। তো সে হিন্দু। তো নেওয়ার পরে আমি এই ফার্স্ট গোল্ডের লাইনে আসা আমার জীবনের। আর তারপর নেওয়ার পরে আমি তার দোকানে গেলাম। তো সে হলো শিলা কাজ করে। শিলা কাজ বলতে আমরা যেটা বলি, আমরা যে স্বর্ণটা বানাই, গোল্ড প্লেট তৈরি করি, তার পরবর্তীতে যে ডিজাইনটা হয়, গ্লেসটা হয়, ওই গ্লেসটার কাজগুলোই মেশিনের দ্বারা হয়। ওই মেশিনের কাজগুলোই সে করে। ওটা কি নিজের হাতে করতো নাকি মেশিনের দ্বারাই নিজের হাতে করতে? তো বললো যে রানা এইভাবে কাজ করতে। তো আমি বসে দেখি কিভাবে কাকা কাজ করে, কিভাবে করে। তারপর এক পর্যায়ে মানে 6 মাস 1 বছর ওখানে যাই, কলেজে ভর্তি হইলাম। ছোট মামা টাকা দিল, কলেজে ভর্তি হইলাম। আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে আজকে জানতে চাইবো, এটা আপনি নিশ্চয়ই বলবেন, এটা আমার মনে হয় না যে লুকানোর মতো কিছু আছে। সেটা হচ্ছে যে একটা আমরা এরকম কথা শুনি যে যারা গোল্ড স্মিথ বা স্বর্ণকার বা জুয়েলারি যারা কাজ করেন, তারা তাদের কাছে যখন ভাঙা
মানে স্বর্ণ দেয়া হয় যে এটার এতটুকু আছে, এটা দিয়ে আমাকে এটা বানিয়ে দেন, সেখান থেকে কিছু জিনিস তারা মাইনাস করে। এবং এটা আসলে কি টেকনিকে করে? এটা টেকনিক হলো কি আর কি, মানে আমরা যখন দেশি যে জিনিসটা বানানো, যে জিনিসটা এটা 3 থেকে 4 আনা খাত বাদ দেয় অবভিয়াসলি। আর যেটা বিদেশি, যেটা ক্যারেট আছে 21 ক্যারেট 22 ক্যারেট, 22 ক্যারেটে সাধারণত 1.5 আনা খাত বাদ দিই, আর 21 ক্যারেটেরটা 2 আনা খাত বাদ দিই। এটা কি মানে আমরা যে গোলটা পাকা করি, মানে এটা পুরান স্বর্ণটা যখন পাকা করতে হয়, এটা অবভিয়াসলি 2 আনা 1.5 আনা, মানে ক্যারেট অনুযায়ী 2 আনা 1.5 আনা মিশাতে হবে। হ্যাঁ, মিশাতে হয়। আর খাত ছাড়া স্বর্ণ মানে ইম্পসিবল। তো ওই খাতটা একটু বেশি করে দেওয়া, কম করে দেওয়া, এটাই হচ্ছে মূলত গোল্ড মাইনাস করা। মানে 4 আনা যেটা হয় সেটা অনেক আগে যারা বানাইছে আর কি, ওখানে এখন তো আমরা কাজ করি কেরিয়াম ঝালাই, আর আগে করতো কি বাংলা বাহিনীর ঝালাই যেটা বলতো, ওটা দিয়ে কাজ করতো। সেখানে মানে অনেক খাদ বের হইতো, এই জন্য ওটা অনেক মানে আমরা বেশি লেভেলেই বাদ দিয়ে রাখি, 3-4 আনা বাদ দিয়ে দিই। এর বেশিও হইতে পারে দেখে, তারপর আমরা হয়তো বা করি। কিন্তু সেটা তো আপনার কেনার সময় মাইনাস করতেন। কেনার সময় যখন আপনারা বানিয়ে দিলেন জিনিসটা, তখন আপনারা বেশি করে মিশিয়ে দেন? না, আমরা বেশি করে মিশিয়ে দেয়। সুযোগ আছে কিনা? সুযোগ অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই আছে। আর যারা আমি বলবো এখানে যখন আসছি, আমি সব দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি গোল্ড কিনেন তাহলে অবশ্যই ক্যারিডেটটা কিনবেন, 21 হোক 22 হোক, যেটা হোক ক্যারিডেটটা কিনবেন। তাহলে লাভটা কি এতে? তাহলে লাভ এটাতে মানে ক্রেতাদের লাভ। কিভাবে লাভ? লাভ হচ্ছে প্রথমত আপনারা ঠকতেছেন না, দ্বিতীয়ত যে টাকাটা মানে নেওয়ার দরকার অবভিয়াসলি দোকানদার সেই টাকাটা নিবে, কিন্তু আপনি ভালো স্বর্ণটা পাবেন ক্যারিডেটটা নিলে। ওকে, ঠিক আছে। আমি না হয় টেকনিক্যাল বিষয়গুলোতে নাই বা গেলাম, আমার মনে হয় আপনার সাজেশন আমাদের যারা গোল্ড কেনেন তারা নিশ্চয়ই মাথায় রাখবেন। ওকে, তো যে জায়গাটায় আপনি ছিলেন, কাজ শিখছিলেন, তারপর তো কাকা বললো যে তুই আমার এখানে আস, আমার কাজে একটু হেল্প কর, যা কর। তো এভাবে যাইলে আমার পড়াশোনাটা হচ্ছে না, রেগুলারে ভর্তি হয়েছি কলেজে, তো দেখি হচ্ছে না, সম্ভব না। তো আমি বললাম কি কাকা, তো আমি কাজেই করি। যখন 3-4 মাস হইলো, কাকা কাজটাও ভালো লাগছে, তো আমি কাজই করি আপনার কাছে, আপনি আমাকে কিছু টাকা দেন। বাসাও মানে টানা হেসরা, তো বাড়ি বড় ছেলে আমি, তো কি করব, আর আমার আর করার কিছু নেই, পড়াশোনা বাদ দিয়ে দিলাম। তো 2-3 মাস ক্লাস করলাম, কিন্তু যাই এসে কাকারে সময় দেওয়া মানে হইতো না। এই জন্য আমি কাকারে বললাম যে আমি ফিক্সড হয়ে যাই এখানে। তো এভাবে কাজ করলাম কাকার কাছে 1-1.5 বছর। তো এভাবে মা এনজিওতে চাকরি করলো। তো মানে আমার কাজটা কাছাকাছি শেষ হওয়ার পর্যায়ে টাইপের মা অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ কি মানে বিছনায় পড়ে গেল একবারই। তো বিছনায় পড়ে যাওয়ার পর মাও অচল, বাবা তো অচল হয়েছে, আর সংসারের পুরো দায়িত্বটা তখন আমার উপরে এসে পড়লো। মানে আমার উপরে এতটাই চাপ পড়লো যে আমি সংসার না হাত ধরলে আর সম্ভব ছিল না আমার এই সংসারটা বাঁচিয়ে রাখা, এই আর কি। পরে এক পর্যায়ে যখন আমি 2 বছরের কাছাকাছি কাজটা শিখলাম, তখন কাজটা আমি নিজেই পারি। কাকাও আমার উপরে ছাইরা দোকান ছাইরা চলে যেত, আমি নিজে কাজ করতাম সিলা কাজটা মেশিন দ্বারা। তো কাজ করার পর ভালোই আগাইলাম। তো আমার আশেপাশে যত লোকজন ছিল, যত কারিগর ছিল, খুব আমাকে ভালোবাসতো, আমার শ্রদ্ধাও করত। এবং আমার শরীয়তপুর জেলার পুরো অল জেলার মানে আমার সব জায়গায় আমার নাম ছড়ানো আছে, মানে কাজের জন্য। হ্যাঁ, কাজের জন্য। আর ভাইয়া এটার জন্য কি আমি মুসলমান হিসেবে এই প্রথম এই শিলা কাজটা আমি শরীয়তপুর জেলায় করি, তার জন্য দূর দূরান্ত মহাজনরা আমাকে দেখতে আসছে। আর মহাজনরা আমাকে খুব ভালোবাসে, মানে এখনো মানে এতটা ভালোবাসে, মানে আমার বাবা মার নেক্সট, আমার বাবা মার পরে যে যদি ভালোবাসা থাকে তারা হলো আমার মহাজন। এরকম ভালোবাসা তাদের কাছে পাইছি, আর তাদের কাছে আমি সততা ভাবে কাজ করতেছি। তো এক পর্যায়ে বললো কি কাকা আমারে বললো যে রানা, এখন তো তুই কাজ করছোস, তুই আর এক জায়গায় বস, যখন তোর ফ্যামিলিটা চালাতে হয়। তখন কাকা আমার 5-6 হাজার টাকা দিত, কিন্তু আমার ওগুলাতে আমার ফ্যামিলিতে হতো না। ছোটো বোনটা ছোটো খালামণি বাসায় পড়াশোনা করতো, সেই দেখতো, ছোটো ভাইটা মাদ্রাসায়, আর আমি তো বাসায় মামা নিয়ে থাকতেছি, খাইতেছি। আর এর মধ্যে আমার দাদা হলো অসুস্থ হয়ে গেল, পরে আমাদের বাসায় আসলো। আসার পর তারও দেখাশোনা মা করতেছে। মা অসুস্থ হওয়ার পরে মানে অনেক ট্রিটমেন্ট হলো।
তো আমার মামা আছে এই মহাকালী ক্যান্সার মেডিকেল অ্যাকাউন্ট অফিসার বর্তমানে, সে তারে মানে বললো যে আমি আমার বোনকে চিকিৎসা করানোর জন্য ঢাকা নিয়ে আস। তো আমি দিয়ে গেলাম মামার বাসায়, মাসখানি দেখার পরে অনেক চিকিৎসা করবো, মামাও হেল্প করছে, আমরাও করছি, আমি নিজেও করছি। তারপর যে মা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, তো এখন আল্লাহর রহমতে ভালোই আছে। তো পরে হলো কি ভাইয়া, যখন আমি কাকাই কথা বললো যে তুমি কাজে বসো অন্য একটা দোকানে, আমি আর পাচ্ছি না, কাজে বসলে তোমার হয়তো বা ইনকাম সোর্সটা একটু বাড়তে পারে। জি। তো আমি বললাম তো ঠিক আছে, আপনি যখন বলছেন তা আমি বলবো। এর আগে আমার কয়েকটা মহাজন অফার করছে তুই আমার দোকানে আস, ও বলতেছে আমার দোকানে, সবাই তো আমার ভালো জানতেছে, তো সবাই বলতেছে আমার দোকানে বস, আমার দোকানে 3-4টা মহাজনই আমাকে বলছে। বলার পরে ভাই আমি একটা দোকানের পার্মানেন্ট ঢুকে গেলাম। তার কথাটা আমি বলি, সে হলো শিবলুচন্দ্র ধর, হিন্দুর একটা দোকান, খুব ভালো একটা মহাজন, আমি অনেক শ্রদ্ধা করি। আর আমি মানে তার ফ্যামিলির সাথে মানে খুব মিশে গেলাম জিনিসটাতে। তো তার দোকানে কাজে লাগলাম কিভাবে, আমি আর মেশিনপত্র কিনতে হবে, যা যা আমার কাজের দরকার সেই মেশিনপত্র কিনতে, তা প্রায় 50-60 হাজার টাকার মতো লাগবে আর। তখন আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না, কাকা 5-6 হাজার টাকা দিয়েছিল যখন আইসা পড়বো, আর কিছু কলম দিয়েছিল যেটাতে ডিজাইন করতে হয়, সেই কলমটা দিল। তো মেশিন কিনতে হবে 2 থেকে 3টা, 50 হাজার টাকার মতো। তো আমার বড় মাকে দেখতেছি, মেজো মামা তখন চাকরি করতেছে, সরকারি চাকরি, সেজো মামা সরকারি চাকরি করে, আর ছোটো মামা রাজনীতিবিদ। তো এক পর্যায়ে করলাম কি, মানে কারো কাছ থেকে পাইতেছিলাম না, তো পাইতেছিলাম না তো আমার ছোট খালা আর আমার খালা তো ভাই যে সৌদি আরব থাকে এখনো আছে, সে আমাকে কিছু টাকা দিল, হেল্প করলো, মানে নিজের একটা দোকান করার জন্য, ওই মেশিনপত্র কিনতে হবে, কিছু টাকা দিল, মানে 20 হাজার টাকার মতো এনে হয়েছে। তা 25 হাজার টাকা নিয়ে আমি ঢাকা আসছি, আইসা 2টা মেশিন কিনছি। তো 2টা কেনার পর আমি যে ওই যে শিবলুদার দোকানে কাজে লাগি, তো ভালোই কাজ করতেছি, এবারে যে 15 হাজার টাকা মাসে কাজ করি আমি। তো এভাবে দিন চলতেছে, চলার পথে যখন আমি বললাম কি পড়াশোনাটা একটু করি, এখন তো নিজের ইসের মধ্যে আসি, এখন নিজের স্বাধীনতার মধ্যে আসি, এখন অন্য স্বাধীনতা নাই, আমি একটু পড়াশোনাটা করি। তো আমি করলাম কি উন্মুক্ততে ভর্তি হলাম, আচ্ছা, যেটাতে শুক্রবার ক্লাস হয়। তো আমার শুক্রবার দোকান বন্ধ থাকে, আমি পারবো, আমার পড়াশোনাটা অনেক শখ ছিল, আমার খুবই শখ। আর পরে ভর্তি হলাম ওখানে, হওয়ার পর 2012 সালে প্রথম আমার, তখন বাংলা কত সালে আমি বলবো না, তো যাই হলো 1 বৈশাখে একটা মেসেজ আসে আমার ফোনে। হ্যাঁ জি। আচ্ছা, ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি আজকের এই সিক্রেটসে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, নিজের জীবনের ভুল কিংবা অপরাগতা যাই হোক না কেন, অপরাধ বোধ কনফেস করতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি। এবং সুভার এই অনুষ্ঠানটি প্রচার হওয়ার পর সুভা রাসেলকে নিয়ে যে কথাগুলো বলেছিল, রাসেল আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছেন, আমি পুরো চিঠিটি পড়ে শোনাচ্ছি না আপনাকে। রাসেল, আমি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক আপনি যেই ফোন নাম্বারটি ওখানে উল্লেখ করেছেন সেই ফোন নাম্বারটি সঠিক নয়, যে কারণে আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি সরাসরি আমার সঙ্গে এসে এফএমও কথা বলতে পারেন, এবং আপনি বলতে চেয়েছেন আপনিও কিছু বলতে চান রেডিওতে। আমরা সবসময় এটাকে ইন্সপায়ার করি। কোনো ব্যক্তি যদি আমাদের এখানে এসে তার জীবন, কোনো সিক্রেটস কিংবা জীবন গল্পে এমন কোনো বিষয় এখানে উপস্থাপন করে যেটা কারো সম্পর্কে বা কারো এগেনিস্টে চলে যায়, সেক্ষেত্রে ওই ব্যক্তিটি এসে তিনি তার অবস্থান পরিষ্কার করতে পারেন। সুতরাং সেই জায়গাটি থেকে রাসেল, আপনাকে আমি প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রণ জানিয়ে রাখছি, হয় চিঠিটিতে আপনি আপনার ফোন নাম্বারটি সংশোধন করে আমার কাছে আরেকবার পাঠান চিঠি, আমি যোগাযোগ করবো আপনার সঙ্গে, অথবা আপনি সরাসরি এসে আমার সঙ্গে এফএমে দেখা করুন। ঠিক আছে প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি আমাদের যিনি আজকে গেস্ট আছেন তার কাছে। আজকে আছেন আমাদের এখানে রানা। আমি কথা না বাড়িয়ে রানার কাছে আবারও ফিরছি। ওকে রানা, যেখানটায় আমরা ছিলাম, তারপর মেসেজ আসলো শুভ নববর্ষ। আচ্ছা, তো আমি দেখা পরে আর অ্যান্সার তিনি রাত্রে যখন বাসায় গেছি, যাওয়ার পরে অ্যান্সার দিলাম ওকে আপনাকে শুভ নববর্ষ, আননোন নাম্বার। তো আমি মেসেজটা পাওয়ার পর ও আবার রিপ্লাই দিল আপনি কে জানতে পারি, এভাবে বললো। তো আমি বললাম হ্যাঁ আমার নাম রানা, আমি বাসা শরীয়তপুর এরকম। তো ও বললো ঠিক আছে, আমি হলো পিয়া।
তো আমি বললাম ঠিক আছে, তো আপনি আমার নাম্বারটা পেলেন কোথায়? মেসেজই কথা বলতেছি। তো বললো আমার ফ্রেন্ডের নাম্বার সাথে আপনার সামনে ম্যাচ আছে, যার জন্য ওর নাম্বারে ভুল করে আপনারটা চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। এটা তো আমি বললাম ওকে ঠিক আছে। তো ও জিজ্ঞেস মানে আমাকে প্রশ্ন করলো যে আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি কই ঠিক আছে সমস্যা নাকি। তো বললো আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমি কই না আমি আনম্যারিড। প্রথমে এই ধরনের প্রশ্ন, এটা তো একদম মানে হ্যাঁ ডাইরেক্টলি হ্যাঁ এইটাই প্রশ্ন করলো। পরে আমি বললাম না আমি আনম্যারিড। তো বললো আপনার কয় ভাই কয় বোন, এভাবে ইত্যাদি ইত্যাদি ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করা সব এসএমএস এর মাধ্যমে হচ্ছে, এসএমএস এর মাধ্যমে। আচ্ছা পরে 3 দিন 4 দিন গেল এসএমএস এর মাধ্যমে। তখন ভাই আমি কাজের মধ্যেও ওর এসএমএস করতাম, হয়তো দু একটা অপশন ভুল হইতো। তো ও বলতো আপনি কি পড়াশোনা করেননি বা এটা না? আমি বলছি হ্যাঁ আমি এসএসসি কমপ্লিট করছি, পরে আর পড়াশোনা হয়নি, আমি এখন একটা মানে চাকরি করতেছি, এটা বলছি। মানে নিজের পেশাটা গোপন পেশাটা বলিনি, যে আমি বলছি জাস্ট একটা চাকরি করছি। আর একটা মেয়েকে হয়তো বা সঠিকটা প্রথমেই বলাটা উচিত না, আমি তখন এটা মনে করছিলাম। তো তারপরে বললো ঠিক আছে। তো একদিন রাত্রিবেলা আমি ওরে ফোন দিলাম মতন, আমি ভাবলাম যে এটাকে মেয়ে না ছেলে, তো আমি একটা ফোন দিয়েই দিই। তো ফোনটা রিসিভ করেনি। পরে 2 ঘন্টা পর 11:15টার সময় আমাকে ফোনটা রিসিভ করে। আমি বাসায় এসে 10টার আগে মনে হয় ফোনটা দিছিল। তো 11:15টার সময় ফোনটা রিসিভ করার পরে ও ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে আপনি কি ফোন দিছিলেন? সে আমি বলছি আমি আপনার ফোন দিছিলাম। তখন ভাবলাম ও মেয়ে। পরে বলার পরে তো আমি বললাম যে এই ঘটনা আমি জানার জন্য আপনাকে ফোন দিছি কি মানে আপনি কি মেয়ে না ছিল, এই জন্য আমি কনফিউজে ছিলাম। তো এখন বুঝলাম। কেন আপনি কি অন্য মেয়েদের সাথে কথা বলেন? এইভাবে কথা বলেন? আমি কই না আমি আমার ফ্রেন্ডরা আছে কিন্তু তাদের সাথে ছাড়া আর কারোর সাথে কথা হয় না এরকম। আর আমি খুব কাজে বিজি থাকি, যত একটা জব করি আমি কাজে খুব বিজি থাকি। তো এক পর্যায়ে ও ভালোই কথাবার্তা হইলো ওই দিন রাত্রে ঘন্টাখানিক, মানে জিজ্ঞেস করলো। তো 1 ঘন্টার মতো কথা বলার পরে তো আমি ওর ডিটেলস জিজ্ঞেস করলাম, কোথায় থাকেন কি করেন। কম বললো আমি ঢাকা থাকি, আমার বাসা ঢাকায়, আমার গ্রামের বাসা বরিশাল, ওর বাবার বাড়ি বলছিল। তো আমি কখনো করিনি। পরে ও বললো ঠিক আছে ভাইয়া, তো ঢাকা আসা হয়? আমি তো শরীয়তপুর চিনি, বাট আমার নানুর বাসার পরেই আপনার পদ্মা নদীর এপার আমার নানুর বাসা, আর পদ্মা নদীর ওপার শুনছিলাম শরীয়তপুর, আমি কখনো যাইনি। তো আমি বলছি হ্যাঁ হতে পারে। তো ওর নানু বাসা নাকি মুন্সিগঞ্জ আমাকে বললো। আচ্ছা। তো এক পর্যায়ে এভাবে ওই দিন কথা শেষ হলো। পরে আবার মেসেজ কি করেন এভাবে, মানে সপ্তাহখানি মেসেজ হলো। তো 15 দিন পর ও আমাকে বলল ভাইয়া আপনাকে একটা কথা বলতে চাই। তাই আমি বললাম কি? আপনি যদি একবার ঢাকা আসেন আমার সাথে একটু মিট করেন, যখন আপনার সাথে একটা কথা বলতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ফ্রেন্ডশিপ হয়েছে, তাই আমি বললাম যে কোথায় আসবো কি করবো, আমি তো ঢাকা শহর আসি খুব কম, আসি না তা না, যখন তাঁতিবাজার কাজ থাকে তখন আসি। আমি তাঁতিবাজারের এখানেই থাকি আর কি। তো আমাকে বলার পর তাই আমি বলছি ঠিক আছে আসবো তাহলে আমি। তো আমার একটা ফ্রেন্ডকে নিয়ে মানে এর মধ্যে আবার 1.5 মাস চলে গেছে, ওর সাথে কথা হইতেছে, মেসেজিং হইতেছে। তো 1.5 মাস চলে যাওয়ার পর ওর সাথে দেখা করে একটা ডেট ফিক্সড করলাম। তো বললো ঢাকা মহানগর মহিলা কলেজ, এটা হলো লক্ষ্মীবাজারের মধ্যে। ওকে। তো আমি আমার এক ফ্রেন্ডকে নিলাম, ও ঢাকা ভার্সিটিতে এখন পড়তেছে। তো ওরে নিয়ে আমি বললাম যে এখানে যাইতে বলছে। কে যাইতে বলছে? পিয়া যাইতে বলছে। ওই ফ্রেন্ডটাকে নিয়ে আমি শরীয়তপুর থেকে রওনা দিলাম। তো রওনা দেওয়ার পরে আসলাম। তো ও বলতেছে যে আপনি আসার পরে বলতেছে আপনি চিনবেন তো? আমি বলছি চিনবো, আমার এক ফ্রেন্ডও আসতেছে, বলো তুমি কোথায় আসতে হবে। তখন তুমি করেই বলা হয়ে গেছে। ও নাম ছিল পিয়া, ওর নাম দিছে পিয়া। আচ্ছা। তো আমি সেভাবে বলতেছি। তো আসার পরে আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম। আসার পর গুলিস্তান নামার পর বললাম ঢাকা মহানগর মহিলা কলেজ কোথায়। তো রিক্সাওয়ালা আমাদের ক্যাম্পাসের দিকে নিয়ে গেল। তো হয়তো বা ওদিকে হবে, ঢাকা ভার্সিটির ক্যাম্পাস, ওদিকে নিয়ে গেল। তো আমি বললাম এর দিকে তো না। তারপর ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পর আমাকে তো এর দিকে নিয়ে আসছে, তো আমি চিনতেছি না কোথায়। বললেন যে তাঁতিবাজার এরিয়ার ও অপোজিটে লক্ষ্মীবাজার সৌদি কলেজের কাছাকাছি।
এখানে বললে আসলেই হবে, আমি এখানেই আসি, আমার ছোট বোনকে আমি কলেজে ছোট বোনকে আনতে যাব স্কুল থেকে। ওকে। তো আমি এক পর্যায়ে ওই ফ্রেন্ডকে নিয়ে তখন আবার রিক্সা করে এখানে আসলাম। ওকে। আসার পর ওই মহানগর মহিলা কলেজে সামনে দাঁড়ালাম পর একটা বেবি মেয়েকে নিয়ে, বাচ্চাটার বয়স হয়তো বা 7 বছর হবে, ওর বোন ছিল, ছোট বোন। ওকে। তো আসলো বোরকাপুরে। তো বোরকাপুরে আসার পর আমি আর আমার এক ফ্রেন্ড 99 শোরুমে ঢুকলাম। তো আসলো, আসার পর আমার বলতেছে, জি আপনি রানা? ও আমি ওকে আগেই বলছি যে আমি এই কালার শার্ট পরে আসছি, এই আমার পিছনে কলেজ ব্যাগ আছে, আমরা দুজনের ফ্রেন্ডের কলেজ ব্যাগ আছে, তো তুমি আসো, আমি 99-এর মধ্যে আছি। তো 99-এর ভিতরে যা বলতেছে, আপনি রানা? আমি বললাম জি আমি। ও বোরকা পরা ছিল, আমি তো দেখিনি। তো ওর বোন দেখলো আমাকে, ছোট 6-7 বছরে হয়তো বা কেজিতে পড়ে। তো ওরা বললো তো ঠিক আছে আমি আসি তাহলে। ওকে। এটা বলে ও চলে গেল, বেশ ভালো কথা। ওকে। তো আমি ওরে ফোন দিলাম যে আমি তো শরীয়তপুর থেকে আসলাম এত কষ্ট করে, আচ্ছা আপনি 1 মিনিটের মধ্যেই চলে গেলেন, এটা কি হলো? এটা আপনারা দুজনকে দেখলেন তো নাকি? হ্যাঁ দেখা হয়েছে। দেখার পরে কেমন লাগলো? মানে আমি তো ওর বোরকা পরা ছিল, আমি তো ফেস দেখতে পারিনি। আচ্ছা। তাই আমি বললাম এত দূর থেকে আসলাম, এক জায়গায় বসলাম না, আপনি হঠাৎ আইসে চলে গেলেন। আমার বোন খুব ডিস্টার্ব করতেছিল, আমি আইসা পড়েছি। তো আমি বললাম আপনি আমাকে দেখলেন, আমি আপনাকে দেখলাম না, এটা কিভাবে সম্ভব? আমি মানে এত দূরে আইসা তাহলে আমি চলে যাম। তাই বললো যে ঠিক আছে আমি বিকালে আপনাকে ফোন দিব। তো আমি চলে গেলাম বন্ধুকে নিয়ে। তো নেওয়ার পরও ও বলতেছে অনেক ভাল লাগে না, হয়তো বা বেশি না স্মার্ট না, তো বাদ দে তুই। তো আমি বললাম না থাকে, আমি তো আর স্মার্ট আর করিনি। আমার ফ্রেন্ডের নাম ছিল শোভন। আচ্ছা। তো শোভনকে বললাম, শোভন দেখ একটা মানুষ কি আসছি যখন ফ্রেন্ডশিপ হয়েই গেছে, তো দেখা করার সমস্যা কি, দেখা করি। তো বিকালেও ফোন দিল। তো ঠিক ওখানেই গেলাম, যাওয়ার পরে আবার সন্ধ্যা ঘনায় গেল, তো আবারও বোরকা পরে আসছে। তো এক পর্যায়ে আমি খুব রাগ হয়েছি যে তুমি আবার কেন বোরকা পরে আসছো? আমি যখন দেখতে পাচ্ছি এখন তুমি কি রোডের মধ্যে আমাকে বোরকা খুলে দেখাবা, এটা কি হয়? তো বললো যে ঠিক আছে দিয়ে আমার বাসার সামনে আসেন। তো ওর পিছে পিছে আমরা ওদের বাসার নিচতলায় গেলাম। নিচতলায় যাওয়ার পর গেটের সামনে দাঁড়ানোর পর ওর মুখ এইভাবে খুললো, টান দিয়া বোরকাটা হিজাবটা খুললো। খোলার পর দেখলাম অনেক মোটা সোটা। তো আমি বলছি ঠিক আছে। তো আপনার কি পছন্দ হলো? মানে আচ্ছা, বাই দ্য ওয়ে কোশ্চেন করার আগে আমি একটু জানতে চাই, আপনাদের মধ্যে কি ফ্রেন্ডশিপ ছিল তখন নাকি অন্যদিকে সম্পর্ক? ফ্রেন্ডশিপ ছিল। তাহলে পছন্দ অপছন্দের প্রশ্নটা নাই বা করলাম। তারপর ও দেখছি যে ও অনেকটা মোটা, তো আইসা বললাম ওখান থেকে। আমি বলছি ঠিক আছে, তো আপনি ফোন দিন। পরে ও 10টা বাজে আমার ফোন দিল, মেসেজ দিল আগে যে মানে এই পর্যন্ত একটা মেসেজ টেক্সট পাইলাম না, তো কি পছন্দ হয় নাই এই জন্য? তো আমি বললাম পছন্দ হবে না কেন, আল্লাহর দেওয়া সৃষ্টি সবই আমার পছন্দ। আচ্ছা, ও জিজ্ঞেস করছিল। হ্যাঁ, তো পছন্দ, তো আপনার কিরকম লাগলে বলেন এবার। তো আমি ওরে ফোন দিলাম যে তুমি তো কিছু বললো না আমাকে। হ্যাঁ ভালোই, খারাপ না, একটু শুকনো, তখন একটু শুকনো ছিলাম আমি। তা বলে একটু শুকনো বা হাইটটা আমার খুব ভালো লাগছে। এক পর্যায়ে প্রপোজ করলাম যে তো বলো আমি ভাইবা দেখবো। তো ভাইবা না দেখে আধা ঘন্টা পর আবার রিপ্লাই দিল, ঠিক আছে আই লাভ ইউ টু, মেসেজে রিপ্লাই দিল পর আই লাভ ইউ টু বললো। তো মানে আপনাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল। সম্পর্ক তৈরি হয়ে গেল। তো 2012 সালে এভাবে কথা হইতেছে। তো এক পর্যায়ে আবার দেখা করার সিদ্ধান্ত নিলাম আমরা। তখন আসলাম আবার 1 মাস পর। তো বোটানিক্যাল গার্ডেনে নিয়ে গেলাম ওয়ারিতে, তো ওখানে দেখা করি। তারপর এক জায়গায় ঘুরতে যাই রিক্সা দেওয়া, ক্যাম্পাসে, এই ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে ঘুরি। এভাবে ঘোরার মধ্যে দিয়ে কিছুদিন সময় গেল। আমার ওখানে ব্যবসার লাইনটাও ভালো লেভেল চলতেছে, বাবা মা নিয়ে ভালোই কাটতেছে দিনগুলা। ছোটো বোন রে পড়াশোনা করতে, তখন 8, 9-এ পড়ে আমার ছোটো বোন। ছোটো ভাই তখন ওই যে মাদ্রাসায় হাফেজি লাইনে পড়তেছে। আচ্ছা।
তোর মা জিনিসটা মানে খেয়াল করার পরে ওরে আর ফোন দেওয়া বন্ধ করে দিল। তোর বললো যে এটা 2-3 দিন ফোন বন্ধ ছিল, বন্ধ হওয়ার পরে আমি বললাম কী হয়েছে, তুমি 2-3 দিন ফোন দাও নি কেন? বললো যে আমার মা ফোন নিয়ে গেছে, তো আমি কী করবো? তো আমি বললাম ঠিক আছে, আমি শুক্রবার আসতেছি, তোমাকে একটা ফোন দিয়ে যাবো। তখন আমি একটা ওরে ফোন দিয়ে যাই, আমি একটা সিম কিনেও দিই আর একটা ফোনও দিয়ে যাই। তো দেওয়ার পরে ওটা দিয়ে আমাদের মধ্যে কথা হয় প্রায় 3 মাসের মতো। তো 3 মাসের মতো কথা হয়, এর মধ্যে 3 মাসের মতো ওর সাথে আমার 2-3 বার দেখা হয়। আচ্ছা, 3 বার দেখা হয় পরে মানে রিক্সায় ঘোরাঘুরির পরে তো আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এক জায়গায় মানে কিছুক্ষণ সময় কাটাবো, মানে ঘন্টাখানিক হোক বা 2 ঘন্টা হোক, ওরও ইচ্ছা ছিল আমার ইচ্ছা। তো আমি বললাম কোথায় যাইতে পারি, ঢাকা শহর আমার যারা আছে তাদের কাছে গেলে তো ইম্পসিবল। তো বললো চলো হোটেলে যাই। ওই প্রস্তাব দিল? হ্যাঁ, ও প্রস্তাব দিল অ্যাট ফার্স্ট, চলো হোটেলে যাই। তো আমি বললাম আমি তো চিনি না, আর এগুলো আমার ভয় লাগে, যদি কিছু হয় আমি তোমাকে নিয়ে যাম। তো আমি যখন এই ঢাকা আসতাম তাঁতিবাজার, যখন জিনিস ক্রয় করতে, তখন এই যে আপনার গুলিস্তানে ওই যে নবাব প্যালেস হোটেলটা ছিল, তো ওখানে এসে আমি এক মামার সাথে পরিচয় হলো। তো খুব ভালো ছিল, তার নাম ছিল আমান, নারায়ণগঞ্জ বাড়ি ছিল। তো সে আমাকে মানে খাবার দাবার রাত্রে দিয়ে যেত, 2-1 দিন থাকতাম ওখানে। তো ওই মামার নাম্বারটা আমার কাছে ছিলর পরে বললাম মামা এরকম। পরবর্তীতে মানে ওখানে যাওয়ার পরে আমি ওর সাথে ওই যে ভাইয়াকে বললাম যে আমান ভাই আমাকে হোটেল শিফট করলো, ওখানে নিয়ে গেল। তো এক পর্যায়ে ওখানে হোটেলে গেলাম, নিচে যে আমরা ফোন দিলাম, যাওয়ার পর ওই লোকটা আসলো করছে। আমি কথা না বাড়িয়ে রানার কাছে আবারও ফিরছি। রানা, আমি যেখানটায় ছিলাম তারপর তো নিয়ে যাওয়ার পর আমরা একটা রুমে শিফট হওয়ার পর আমি খুব রাগ হয়ে বসে রয়েছি, কোনো কথাবার্তা কিছু না। সেও বলতেছি তুমি কি রাগ হয়ে বসে থাকার জন্য এখানে আসছো, আর মানে এরকম করতেছো কেন? আমি তো বলছি বিষয়টা, সরি এইটা সেটা হ্যান ত্যান অনেক বুঝাইতেছে আমাকে। তো আমি ঠিক আছে, এক পর্যায়ে রাগ ভেঙে গেল। রাগ ভাঙার পর তা আমি ওরে বললাম যে দেখো আমি তোমাকে এখনো বিয়ে করিনি, আর আমার ছোট ভাই আছে, একটা বোন আছে, আমি চাইলেও এখন বিয়ে করতে পারবো না। আর তুমি মাত্র এসএসসি কমপ্লিট করে ইন্টারে ভর্তি হয়েছো, আমিও ইন্টারে পড়তেছি, সমবয়সী হয়ে যাই, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু আমি বিয়ে করতে পারবো না। যদি তোমার সাথে আমার ভালোবাসা হয়ে যায়, মানে আগাইতে চাই, তা অনেক মানে ধৈর্য ধরতে হবে, 2-3 বছর বা 4 বছর ধৈর্য ধরতে হবে। তুমি কি সেটা পারবা? আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো, কিন্তু তোমার বলতে পারবো না। এরকম কথাবার্তা বলতেছে। তো বলার পর এক পর্যায়ে আমরা মানে খুব কাছের মানে আইসা বললাম, দুজনের মধ্যে কাছের মধ্যে আসার পর ও মানে আমি এক পর্যায়ে ওর গায়ে হাত দিলাম, ওই দিনই টাচ করলাম ওই হোটেলের মধ্যে। ওকে, আপনাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক হলো। হওয়ার পরে তারপর ও মানে প্রথম কান্না করার পর আমি বললাম কান্না করতেছো কেন? তো ও বললো যে এমনি। পরে আমি বললাম ঠিক আছে বেরো, আমি এখানে থাকবো না, বেরো তুমি, আমরা ঘুরতে যাও। তো ফ্রেশ হয়ে বেরোনোর পর আমরা গেলাম হাতের ঝিলের ওখানে, যাই ঘুরিয়া টুরিয়া আসলাম, খাওয়া দাওয়া হইলো, সব কিছু হইলো, ওরে বাসায় দিয়ে আসলাম সন্ধ্যার পর। দিয়ে আসার পরে মানে এক পর্যায়ে আমি চলে গেলাম দেশে। নাম্বারটা মনে হয় ওর মা নিছে, নেওয়ার পরে তখন মার্চ মাসে 2012 সালে। তো নাম্বারটা নেওয়ার পরে আমারে ফোন দিছে বলতেছে যে তুমি কি রানা? হ্যাঁ, সে আমি বললাম জি হ্যাঁ, আপনি কি? তো বললো আমি জান্নাতের মা। সে বললো, তা আমি সালাম আলাইকুম দিয়া তার শুদ্ধ ভাষায় কথাবার্তা বলতেছি, জি আপনি বলেন আন্টি, তুমি আমার মেয়েকে মোবাইল দিছো কেন? ডাইরেক্ট প্রশ্ন করলো। তো আমি বললাম আন্টি আমি মোবাইল দিছি ঠিক আছে, কিন্তু অন্যায় করছি একই হিসাবে, আমি ওকে খুব ভালোবাসি, এটা আমি ডাইরেক্টলি বললাম। আচ্ছা। তো বললো যে এটা কি ঠিক, মানে তুমি তোমার বোন হলে এটা পারতা, এগুলো আমাকে অনেক বুঝাইলো সে। তাই আমি বললাম দেখেন আমি ওর অনেক ভালোবাসি, ও তো পড়াশোনা করতেছে, ওই তুমি ওর মাথাটা খাইতেছো, এটা সেটা হ্যাঁ, আপনাকে সব কমপ্লেন দিল, তুমি নেক্সট ডে ওরে ফোন দিবা না, ওর ফোনটা ভাঙে
ভাঙে ফেলার পর ওকে মারধরও করছে শুনছি। পরে 1 সপ্তাহ 15 দিন পর ও আমাকে ওর মার মোবাইল দিয়ে রাত্রে লুকায় কথা বলতো, প্লিজ তুমি আমাকে ফোন দিয়ে যাও, আমি তোমাকে কথা না বলে থাকতেই পারি না। ওর বান্ধবী কলেজে যায়, ওর বান্ধবী নাম্বার দেওয়া ফোন দিত, এই এক নাম্বার দেওয়া ফোন দিত। আমি দেখতাম ও কষ্ট করতেছে আমার সাথে কথা বলার জন্য, যাক আবার ফোন দিই। তো আমি কলেজে যাই, আবার 15-20 দিন পর আরেকটা ফোন দিয়ে আসলাম। দিয়ে আসার পর ওর নাম্বার ওই আগেরটাই, তো কথাবার্তা বলতেছি। তো ওর মা তারপর থেকেই ওকে গার্ডে রাখলো কি রাত্রে ওর মা ওর সাথে শোয়। তো কথাবার্তা মানে আসছে আমার সাথে কথা, ওর মা শুয়ে থাকলেও বুঝতে পারতো না যে ও কথা বলতেছে, এভাবে কথা বলতো। তো কথাবার্তা বললাম। এক পর্যায়ে যখন সেপ্টেম্বর মাস আসে, তো ওর মা এর মধ্যে আরো 2-3 বার আমাকে ফোন দিছে, তোমার সাথে কথা হয়? তো আমি ওর মারে বলতাম হ্যাঁ। তো কিভাবে? আমি ওরে ফোন দিছি আবার, আপনি ওটা নিয়ে গেছেন, আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বলতে পারবো না, যার কারণে আমি ফোনটা দিছি। তো ওর মা আমাকে বললো ঠিক আছে তুমি আমাকে দেখা কর। তো ওর মা এক পর্যায়ে জিজ্ঞেস করার পরে আমি সত্যিটাই বলছি, জি আমার সাথে ওর সব কিছু হয়েছে, আমি ওকে বিয়েও করব, কিন্তু আমার একটু সময় দিতে হবে। তো ওর মা বললো ঠিক আছে তোমাকে আমি দেখবো, তুমি আসো। তো আসবো, কবে আসবো আমি? ঠিক আছে সেপ্টেম্বরের 22 তারিখ 21 তারিখ ওর ছোট আন্টির বিয়ে, ওই জান্নাতের ছোট আন্টির বিয়ে। তো ওখানে আমাকে ইনভাইট করলো যে তুমি ওই বিয়েতে আসবা। তাই ও আমাকে বললো যে না ইম্পসিবল, তুমি বিয়েতে আসবা না, আসলে আমার মরা মুখ দেখবা, আর আসলে কি হবে সেটা আমি জানি, আমার মা বাবা তোমাকে হয়তো বা ইনসার্ট করবে। আমি ওদের বাসায় গেলাম, যাওয়ার পরে বললাম তোমার আম্মু তো আমাকে আসতে বলছে, আমি তার জন্য আছি। তুমি জানো ও আম্মু কি করবে, তোমাকে মাইরেই ফেলাবে, আর আমার মামার জিতছেন, আমার মামা তোমায় মারবে, তোমার এটা করবে সেটা করবে। আমাকে অনেক কথা শুনেলো। তো আমি বলছি তার সাথে কথা বলে আমি চলে যাই, যদি কিছু বলে তুমি তো আসো, তুমি তো আর আমার বাইরে যাবে না। না সেটা কিভাবে সম্ভব, আমি তোমার কাছে তোমারই থাকবো। তো পুরো সাপোর্টটা দিল। তো ওর মা আবার ফোন দিল কি তুমি জান্নাতকে নিয়ে এই বুড়িগঙ্গা নদীর ওপার ও চিনে ওর বড় খালামণির বাসায় আসো, আমরা এখানে আছি। আচ্ছা। তারপরে ওখানে গেলাম, যাওয়ার পরে ওরে ম্যানেজ করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমার সাথে তারা যেই বিহেভটা করলো সেটা না বললেই নাই। ওর খালাতো ভাই আমাকে মারতে আসে, ওর মামারা আমাকে মারতে আসে, ওর বাবা মারতে আসে। ইন দ্য মিন টাইম কি আপনার ফ্যামিলি স্ট্যাটাস, আপনি কি করেন না করেন সবকিছু কি ওর পরিবার জেনেছিল? ওর পরিবার জানে না, বাট ওকে বলছেন, ওকে বলে ফেলেছেন সবকিছু? আমি সবকিছু বলে। ওখানে গিয়ে আপনি কি দেখলেন? ওরা কেমন? ওরা ওর বাবা একটা টেইলারের দোকান, হ্যাঁ লক্ষ্মীবাজার টেইলারের দোকান এখনো আছে, আর ওর মা গৃহিণী, আর ওরা 3 বোন 1 ভাই। আচ্ছা। তো ওর সম্বন্ধে সবকিছু জানা হয়েছে। তারপরে ওই চলে গেলাম ওর বড় খালামণির বাসায়। যাওয়ার পরে ওর যা তা ভাষায় কথা বলতেছে, যা তা ভিপ করতেছে। আমি বললাম যে ওর আম্মু কোথায়, তাকে নিয়ে আসেন। রাখবে না তোর, ওর আম্মুর দা তুই কি করবি? ওর মামা এই কথা বললো, তোরে এখন বিয়ে দিম আমরা। তো আমার মামাকে জানানোর পর আমার এক বোন থাকে। আপনার ফ্যামিলি কি জানতো মেয়েটার ব্যাপারে? আমার মার সাথে শেয়ার করছি সবকিছু, আর আমার ছোট খালামণির সাথে শেয়ার করছি। তো আমার মামা ফোন দিল, মামা আমার খালাতো বোনকে বলল যে রানা যেখানে আছে সেখানে যা, তুই খালাতো বোন, ওর নাম হলো মৌসুমী। তো আমাকে ফোন দিয়ে আমার কাছে আসলো এক পর্যায়ে। আসার পরে তো সব ঘটনাই বললো, আমার গার্জিয়ান হিসাবে ও ছিল। তো থাকার পরে ও আমার সব কিছু বলার পরে ঠিক আছে আমার ভাই যখন পছন্দ করেই ফেলছে, আপনারা যখন জোরপূর্বে বিয়েই দিবেন, তো ঠিক আছে আমরাও মানলাম, ঠিক আছে বিয়ে পড়ান। কিন্তু এখন যে বউ নিয়ে যাইতে পারবে সেটা পারবে না। কয় না এখন আমরা দিব না, আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে, বা তোমরা রিলেশনটা বৈধতা করে দিলাম আর কি, ওরা এটা বলতেছে। তো এক পর্যায়ে আমাদের ওই সেপ্টেম্বরের 22 তারিখে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে কাবিনের টাকা টুকা সব কিছুই ওর মামা খরচ করে। বিয়ে করার পর ও আমার ওই যে বোনটা আসছে আমার গার্জিয়ান হিসেবে, বোনটা চলে গেল, আমাকে দেশে যাইতে বলল যে তুই দেশে চলে যা। তো আমিও চাইছি ওরে বিয়ে করব, ও চাইছে, খুব হ্যাপি, ভালোই।
তো ভাইয়া বিয়ের পরে যে ঘটনাটা ঘটলো, আমি যখন দেশে গেলাম, বাবা মা আমাকে দেখে অনেকটাই আপসেট, বা আমার ফ্যামিলিও খুব আপসেট হয়ে গেল যে এই ঘটনাটা ঘটায় বলে বাড়ির বড় ছেলে হইয়া। তো এক পর্যায়ে আমার মা সত হইল আমি সংসারের হাল ধরছি, এখন আমাকে বকতেও পারে না, কিছু বলতেও পারে না, আর আমি যদি মানে খারাপ কিছু করি তাহলে আমার সংসারটাও নষ্ট হয়ে যাবে। তো এক পর্যায়ে ভাই আমার মা মাইনা নিল জিনিসটা, ঠিক আছে বিয়ে করছে মাইনা নিলাম, সবাই মানলো, আমার বাসার সবাই। আমি কিন্তু ওদের বাসায় রেখে গেছি। তো মাসখানি গেল, কথাবার্তা হইতেছে ফোনের মাধ্যমে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, ইচ্ছি করি এটা সেটা হ্যান ত্যান, ও কথাবার্তা বলে। তো বিয়ের 6 মাস যাওয়ার পরে ওর এসএসসির রেজাল্ট আসলো। তো মা বলল যে আমি ওরে পড়াশোনা করাম না, তো তোমার বউ তুমি নিয়ে যাও, আমার তো আরও 2টা মেয়ে আসে। 6 মাস পরে? 6 মাস পরে। তা আমি বললাম এটা কি বলেন? তো আমি ওর খরচপাতি দিতেছি, প্রাইভেটে কলেজের সব কিছু দিতেছি, ও পড়তেছে। আমি বলছি দেখো যত কষ্ট হোক তুমি ইন্টারটা কমপ্লিট করো, তারপর তুমি চলে আসো, আমার আর কিচ্ছু চাই না তোমার, তুমি ইন্টারটা কমপ্লিট। ও মানলো যে ঠিক আছে। ওর মার সাথে ঝগড়া বিবাদ করতেছে, এখানে থাকবে না, কান্নাকাটি করে প্রতিদিন রাত্রে, মা আমাদের চাইতে বলে, আমারে সহ্য করতে পারে না, আমাকে এইটা সেইটা অনেক কথা বলতেছে। তাই আমি বলছি জাস্ট কথা শুনেও তুমি জাস্ট ইন্টারটা কমপ্লিট করো। তো ভাইয়া ইন্টারে আসলো রেজাল্ট, আসার পর আমি বললাম যে এখন আমি জান্নাতকে নিয়ে যাব। তো ওকে নিয়ে আসলাম আমার শরীয়তপুরে, এক জামা কাপড়ে, আর ও মানে ওর যা যা ছিল আর কি ও নিয়ে আসলো ওর মার সাথে রাগ কইরা যে আর থাকবো না তোমাদের বাসায়, আমি চলে গেলাম। তো ভাইয়া আসলো, ওর মার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, প্রায় 1.5 বছর পর্যন্ত কোনো কথাবার্তা নেই ওর মায়ের সাথে। 1.5 বছর কোনো কথাবার্তা হয়নি, তারাও ফোন দেয়নি, আমরাও দেইনি। খুব ভালো কাটতেছে দিনকাল। বাসার সবাই আমার বউকে দেখে অনেকটাই হ্যাপি ছিল, আবার আনহ্যাপিও ছিল কিছুজন। যত বাড়ির বড় ছেলের বিয়েটা আমরা ইনভাইট পাইলাম না, তো কোনো অনুষ্ঠান হইলো না। একটা দেশ গ্রামে তো মানে সরাসরি কথাই যে কি হইতে পারে সেটা তো আর বলার কিছু নেই। তো এক পর্যায়ে সবাই রানার বউ হিসেবে মানলো, খুব আদর যত্ন করলো। তো ভাইয়া তখন আমার বাসা আমি ঘর উঠাইতে পারিনি, তখন একটা টিনের ঘর ছিল আমার। তো আমি কিভাবে ওই বাসাটায় আমি উঠাই, আমার কাছে নিজের কাছে খারাপ লাগার কারণে আমি আমার নানুর বাসায় ওকে উঠাইলাম। আচ্ছা, নানুর বাসায় বিল্ডিং করা ঘর আছে, তখন আমি উঠালাম। উঠানোর পর কাজ করতেছি, ভালোই দিনকাল ভালোই যাইতেছে ভাইয়া। তো আমি ভাবলাম যে একটা ঘর উঠাম। তো আমার সমস্ত খরচ দিয়ে আমি কিছু সঞ্চয় করতাম আর কি। তো সঞ্চয় করার পরে ওখানে প্রায় 70-80 হাজার টাকা হওয়ার পরে ওগুলা দিয়ে আমি ইট কেনার চেষ্টা করলাম। যে আমি আমার বউরে কেন অন্যের বাসায় রাখবো, আমার নানুর বাসায় রাখবো, মানুষের খারাপ বলে, মা বাবাও করে। তো ভাইয়া আমার বাসার থেকে নানুর বাসা প্রথমেই বলছে আমি 5 মিনিটের দূরত্ব, কিন্তু আমার জন্য আমার বউয়ের জন্য খাবার মা নিজের হাতে তৈরি করে ওই পথটা পার করে আমার বউরে দিয়ে যাইত। তো একদিন আমার কাছে বলে নে, ও আমার মার কাছে বলছে যে মা আমি তো বসেই থাকি, ইন্টার পাস করছি, যদি আমি বিবিএটা কমপ্লিট করতে পারি তাইলে আমি একটা জব করলে হয়তো বা আপনার হবে, ভালো হবে। তো মা আমাকে একদিন বললো যে বউরে তুই পড়া। তো এক পর্যায়ে জিনিসটা হয়ে গেল, মানে পারমিশন হইলো যে হ্যাঁ পড়াবো। ঠিক আছে, বলুন। তারপর ভাইয়া সবাই পারমিশন দেওয়ার পর আমি ঘরটা ধরলাম, ওই যে ইট কিনলাম, যে টাকাটা আমার জমানো 70,000 টাকা ছিল, ওটাতে আমি ইট কিনলাম। ইট কেনার পর আমি মা বললো ছোটোখাটো করে বাবা তুল। আসলে আমি বললাম মা আমরা ভাই 2 জন বোন 1 জন, তো ছোটো করে তুললে তো হবে না, সবার করে তুলি। তো আমি করলাম কি একটা ব্যাংকের লোন করে, তখন আমার নিজের একটা প্রতিষ্ঠানও হবে, প্লাস আমি একটা ঘর উঠাতে পারবো। তো আমি ভাইয়া করলাম কি আমি একটা ব্যাংকের লোন করে আমি একটা দোকান নিলাম। এই ফার্স্ট আমি দোকান নিলাম। এর মধ্যে একটা টাকাও আমার বাবার না, আবার কোথা থেকে আমার কেউ কয়দিন আপনি কমপ্লিট করেছেন এই বাড়িটা? 16 লাখ টাকার বাড়ি আমি গত বছর কমপ্লিট হয়েছে পুরোপুরি। এখন মানে এই টাকাটা আপনি পেলেন কোথায়? পেলাম ওই যে দোকান দিলাম, দোকানের যা লাভ হইতো
তারপর নিজে কাজ করতাম, তারপর ব্যাংকে লোন যেটা দিতাম সেটা জমা সবকিছু মিলাইয়া ব্যাংক লোন দিয়েও আমার যে অ্যামাউন্টটা ছিল এটা দা মানে ওই টাকাটা যা অ্যামাউন্ট ছিল ওইটা দা ধরছি, ধরার পর ওই যে লোন টোন কইরা যা টা কইরা সংসার চালিয়ে পয়সা জমিয়ে তারপর আপনাকে বাড়িটা করতে হয়েছে। বাড়িটা করছি। এর পাশাপাশি আমার ছোট ভাইটা যখন 17 পরে হাফেজ হইলো তখন ও বললো যে আমি আর পড়াশোনা করবো না, এই হাফেজি পড়বো না। তো ওরে আমি একটা ব্যবসার লাইনে ঢুকালাম, ইলেকট্রিক শোরুম। এখন বর্তমানে ও ভালো পর্যায়ে আছে। সোদপুর জেলার সমস্ত বিআরবি যে তার ইলেকট্রিক যত জিনিসপত্র আছে আর কি সব কিছু সেল দেয়, সেলস মানে নিজস্ব উদ্যানে সেল দেয়। আমাদের গোডাউন আছে 2টা, আর পাশাপাশি আমার তো জুয়েলারি আছে। আল্লাহর রহমতে আল্লাহ অনেকটাই ভালো রাখছে। তো ভাই আমি বাড়িটা কমপ্লিট করলাম, তো আমি শ্বশুর বাড়ির লোকজন ইনভাইট করলাম। তখন মানে আমার বাড়িটা পুরাপুরি আনকমপ্লিট, আমার গত বছর কমপ্লিট হয়েছে, কিন্তু তখন পুরোপুরি কমপ্লিট হয়নি, ছাদটা দেয়নি। তো এখন ভাইয়া আসছে তারা আমি তো তখন নানু বাসায় থাকি, তো সেই বিয়েতে আসলো, তারা ইনভাইট দিলাম। তা আমার শ্বশুর, শাশুড়ি, আমার 2টা শালি আর একটা শালা, আর হলো গিয়ে আমার ওর খালাতো ভাই যেটা, সেই খালাতো ভাই আসলো। আসার পর ভালোই এনজয় করে তারা চলে গেল। এখন যাওয়ার দিন বলতেছে তোমাদের বাসায় তো নিলাম। আমার শাশুড়ি আমাকে বললো যে, আমি বললাম যে আমি তো নিতে পারিনি, আমি কি লজ্জিত, কারণ আমার বাড়িটা পুরো কমপ্লিট হয়নি, আর কমপ্লিট না হয়ে আমি আপনাদের ওই বাসায় নিতে চাই না। যাই হয়েছে আমি দেখবো তোমার বাড়ি যে আছে আমি সেটুকুই দেখবো, যা থাকুক ভাঙ্গা থাকুক খড়কুটার ঘর থাকুক আমি দেখবো যে আমার মেয়ে কি জন্য পাগল হইয়া এই রানার প্রতি হইয়া মানে এত ভালোবাসা দেখে আইসেই পড়লো বাবা মা সাইডা। আজকে 3 বছর ধরে 2 বছর ধরে কথাও বলে না, মাকে পরিচয় দেয় না, বাবারে পরিচয় দেয় না, আমার দেখতে হবে না তার বাড়িটা। এই কথা বললে আমাকে আমার বড় মামি সহ তা আমার বাসায় গেল, বিয়ে বাড়িতে সব লোকজন, তো আমার বাসায় গেল, যা দেখে ওই ছোট টিনের ঘরটা আর পাশে যে বিল্ডিংটা উঠাইতেছিলাম তখন ওটা দেখছি। তো দেখার পর তার কি হয়েছে সেটা আর আমি তখন তো বলতে পারি না, এখন বুঝতে পারি যে তখন তো যাই হয়েছে ভাইয়া মনে হয় খারাপই লাগছে। সে দেখে আইসা বলল, আসার পর জিত কইরা মেয়ের সাথে রাগারাগি কইরা পরের দিন তারা চলে যাবে না খাইয়া সকালবেলা চলে গেল আমার বাসা থেকে। সকালের ব্রেকফাস্টও করলো না, চলে গেল। তো আম্মু বলে এটা কি, মানে আপনি ওই বাসার থেকে আসার পর আপনি যে এরকম করতেছেন, জান্নাতও বকলেন, আমার বউও বকলেন, বা কি মানে বিয়েন কি? এমনিতেই আপনার ছেলে অনেক বোয়াল মাছ দেখাইছে, জান্নাতে বড় কিছু দেখাইছে, আইসা তো দেখলাম জিরো। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সিক্রেটস করছে। আমি কথা না বাড়িয়ে রানার কাছে আবারও ফিরছি। রানা, আমি যেখানটায় ছিলাম তারপর তো বিয়েন আর কথা বলা বাড়াবাড়ি করা লাগবে না, আমরা যাই, অনেক খাওয়াইছেন অনেক খাইছি এটা বললা। সে তা সব গার্জিয়ান নিয়ে চলে আসলো। আসার পর ওরে ফোন দিতেছে, ভালোই করছিস, তোর এর চেয়ে বড় লেভেলের দেওয়ার আশা ছিল, কিন্তু তুই কতদিন পরের ঘটনা এটা 2.5 বছর পর। আপনাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না? আমাদের মধ্যে ওই 2.5 বছরের মধ্যে কোনো ঝামেলা ছিল না। ঝামেলাটা হইলো এই যে আমার ভাইয়াটা বিয়ে হইলো তারা ইনভাইট করে দেশে গেল, এরপর থেকে ওর মার সাথে ওর কন্টিনিউ যোগাযোগ হইতো। তারপর ভাইয়া ও 2 বছর যাবত আমার সাথে খুব ভালো, হাসি খুশি ঠাট্টা, কোনো ঝগড়া বিবাদ কিচ্ছু না, আমার সাথে খুব মিশুক করে ঘুরতে নিয়ে যাই, আমি আসি ঘুরতে, মানে খুব মানে আনন্দের একটা সংসার যেটা বলে আমার ছিল। তো ওই যে ভাইয়ার বিয়ে হওয়ার পর আমার যখন তার গার্জিয়ান আইসে আমার বাড়ি ঘর দেখলো, হয়তো বা তাদের লাইক হয়নি, পছন্দ হয়নি, যার কারণে তার মেয়েকে বললো তুই পড়াশোনা চালা, আর যেভাবে পারিস রানাকে বুঝায় ঢাকা নিয়ে আস, ওরে বলছে। কিন্তু আমার বউ এটা আমাকে কখনোই বলে নাই, জান্নাত কখনো আমাকে বলে নাই। আর ও বলতো না আমি ওকে এখানে রেখে আমি ওখানে যাবো না, এটা বলতো। তো ভাই আমি ওরে করলাম কি, আমাদের শরীয়তপুর প্রাইভেট ভার্সিটি আছে, শিকদার ইউনিভার্সিটি, তো ওখানে ভর্তি করালাম। ওখানে আমার কিছু ছোট ভাই আছে, তো আমার নিচে 2-1 বেসের, তো ওদের সাথে আমি বললাম কি ওদের দেখাশোনা করিস, ও আমার ওয়াইফ, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিস। যাই হলে আমি নিজে যাইয়া ওরে ভর্তি করে দিলাম বিবিএতে। তো ভাইয়া ওখানে পড়তেছে ভালোই, 4-5 মাস, 2-1টা সেমিস্টার গেল। 1 সেমিস্টার যাওয়ার পরে ওর গর্ভে বাচ্চা আসলো, মানে আপনাদের ঘরে বেবি আসা শুরু। আচ্ছা, সেটাও আমাকে বললো যে রানা এই ঘটনা, বিয়ের 2.5 বছর 3 বছরের মাথায় এটা ঘটনা। তো আমি বললাম ঠিক আছে ভালো। তো বললো তুমি কি এত প্রেশার কি সহ্য করতে পারবা?
হাসামিকে দেখো আমি ছোট্ট, মানে আপনার ওয়াইফ আপনার প্রেশারটা বুঝতো যে আপনার পুরো সংসারটা সামলাতে হয়, ভাই বোনকে দেখতে হয়, পাশাপাশি সবাই তো দেখতেছে আমার উপরে পুরো অল ফ্যামিলি, আমার ছোট ভাই আমার হ্যাঁ আমার ছোট বোন ভাই আব্বু বলেন বাবা বলেন দাদা বলেন সবাই আমার সাপোর্টে চলতেছে, খাওয়া দাওয়া ইন টোটাল আমি দেখতেছি এই দোকান দিয়েই। তা আমি বলছি ইনশাল্লাহ পারবো, সবার জন্য পারি, আমার ছেলের জন্য পারবো না বা আমার মেয়ের জন্য পারবো না, আমি পারবো, তুমি আমার পাশে থাকো আমি পারবো। তো খুব সাপোর্ট দিত। তা দেওয়ার পরে আমি ওরে ভর্তি করালাম। তো তার 1 সেমিস্টার যাওয়ার পরে শুনলাম ও বেবি আসছে। তা ও বললো বেবিটা কি নষ্ট করলেই নয়? হাসামিকে না দেখো এটা করো না, কারণ 1-1.5 বছর আগে যখন একটা বেবি আসলো তখন কিন্তু আমরা সেটা নষ্ট করে ফেলছি 1 মাসের মাথায়, কিন্তু এটা আমি ইম্পসিবল, আমি এটাকে আর গ্রহণ করব না, তুমি যাই বলো। কয় তুমি পারবা তো? আমি কই ইনশাল্লাহ আমি পারবো, তুমি ভরসা রাখো আমার প্রতি। তো যাইতে আসতে ছিল এভাবে ভার্সিটিতে যায়। বাসার কাজকর্ম তেমন করতে হয় না, বাসায় আমি একটা কাজের লোক রাখছি। আমার মা এখন পুরাপুরি সুস্থ আল্লাহর রহমতে। আমার বোনটাও এখন ইন্টার কমপ্লিট করছে, অনার্সে ভর্তি করাইছি, সেও হাতের কাজ লাগে। তো আমার ওয়াইফ থেকে আমার মা অ্যাট ফার্স্ট যখন কষ্ট পায় সেটা হলো বেবি হওয়ার পরে। এর আগে আমার বউ আমার মাকে অনেক ভালোবাসতো এবং বউও মাকে অনেক ভালোবাসতো, মানে কোনো ঝামেলা ছিল না। আমার বোনের সাথে খুব মিশুক ছিল জান্নাত। তারপরে ভাইয়া যে ঘটনাটা আসলো, ওর বেবি যখন 5 মাস বয়স, তখন ও তো এমনিতেই মোটা ছিল একটু, তো দেখলাম পেটে অনেক বড় হয়ে গেছে। তো আমি বললাম যে দেখো তোমার ভার্সিটিতে যাওয়াটা ঠিক হবে না এই মুহূর্তে, পড়াশোনাটা আপাতত অফ রাখো, তখন 2 সেমেস্টার শেষ। তাই আমি বলছি দেখো মানে চিলেও না, মানে ও খালি জর্গে গতো না আমি পারবো সম্ভব আমি পারবো। আমি শুধু বলতাম না, এ নিয়ে আমাদের মধ্যে ঝড়গা, এই ফার্স্ট আমাদের মধ্যে ঝড়গা শুরু হলো। আচ্ছা, তো ঝড়গা এক পর্যায়ে ও বলে আমি পারবো, আমি বললাম না পারবা না। তো ওর মারে ও বললো যে ও আমারে পড়াইতে চায় না, ও আমাকে ভর্তি করে এখন পড়াইতে চায় না। তো আমি মানে এখানদা সংসার চালাইতাম, সব কিছু করতাম, ওর পড়াশোনার হেল্পও করতাম, এবং কি ওর মা ওরে আবার কিছু টাকা দিত যে রানার কষ্ট হইতেছে, নে তুই এই মাসের এই বেতনটা আমি দিয়ে দিলাম, পারতেছে না রানা আমি দিয়ে দিলাম। আমি মিথ্যা কথা বলতে আসিনি এখানে, আর আমি বলবো না আশা করি, কারণ এটা আমার জীবন মরণের একটা গল্প, এই গল্পটা আমার। তোর মা টাকা পয়সা দিত, হয়তো বা 2-4-5 হাজার পাঠাইতো, আমাকে জানাইতো না, তার মেয়ের সাথে কথা বলে তার মেয়েরে পাঠাইতো, আমাকে বললো একটা বিকাশ অ্যাকাউন্ট করে দাও ওর নাম্বারটা, তা আমি ওটা করে দিলাম। তারপরে টাকা টুকা দিত, ওর মা ওরে কত দিত সেটাও জিজ্ঞেস করতাম না। তো ওই ভার্সিটিতে যাতায়াতের খরচ বা এটা বন্ধু বান্ধব নিয়ে খাইতো, এটা করতো আর কি। তো আমি ওরে যাইতে দিলাম না এক পর্যায়ে। তো আমার কথা শুনতে ছিল না, জর্গা করে দেখে ওর নানুরে আমি ফোন দিলাম যে নানু এই ঘটনা, ওরা আমি না বলি ও এইগুলা নিয়ে এত বাচ্চা কাছে নিয়ে যাবে ওখানে, তো বাচ্চার ডেলিভারি হোক পরে শুরু করুক, ওকে একটু স্টপ করতে বলে। ও করলো কি না, আমি স্টপ তো করবই না, আমি ঢাকা যাম, আমার বাবার বাড়িতে যাম, এই অ্যাট ফার্স্ট ওর মুখে শুনলাম 3 বছর পর। হ্যাঁ যাবা ঠিক আছে, আর যাইলে আমি দিয়ে আসবো, না আমি একাই যাইতে পারবো। ওই যে রাগারাগি করছে আমি পড়ালেখা বন্ধ করে দিব, ও এই মিন করছে, এই জন্য বলে আমি একাই যেতে পারবো। তো আমি আর ওকে একা ছাড়লাম না, ওর বাসায় পৌঁছায় দিয়ে আসলাম। পৌঁছায় দেওয়ানোর পর 6 মাসের গর্ভবতী, তখন ওর মা আমাকে মানে বাসায় যাওয়ার পর আপ্যায়ন ঠাপ্যায়ন যা করা লাগলো ভালোই করলো। তা আমি শুনলাম, সে বললো যে তুমি এই মুহূর্তে বাচ্চাটা নেওয়া ঠিক হয় নাই, এতটুকু ছোট বয়সে তুমি এত হাল ধরবা কিভাবে, আমার মাথায় কাজ করে না, কি করবা না করবা আমি বুঝে উঠতে পারি না রানা, আবার নিলা বাচ্চা, তোমরা ছোট বয়সে এত কিছু কইরা আবার এখন বাচ্চা নিয়ে ফেললা, এটা কি জিনিসটা ভালো হইলো? আমাকে সে এ ধরনের কথা বললো। এটা ভালো বলছে না খারাপ বলছে সেটা তার। তা আমি বলছি দেখেন এই ঘটনা, আমি আর এটা আমি নষ্ট করতে চাই না, আর আমার এই বাচ্চাটা আমার লাগবে, আমি পারবো। তো আমি কথা শুনিনি, আমি বউকে বলছি আমার ওয়াইফকে, সেও মানছে, আমি ও মানার ক্ষেত্রে এই বাচ্চাটা হইলো আর কি। তো ভাইয়া কত সালে বাচ্চাটা হলো আপনার? বাচ্চার বয়স কত এখন? 2 বছর 9 মাস বাচ্চা। তো ভাইয়া আমি বাচ্চাটা এক পর্যায়ে নিলাম। তো নেওয়ার পরে বাচ্চা ওর মা ওকে নিয়ে আসলো ঢাকা,
নিয়ে আসলো, বললো যে রানা করবে, রানা তুমি যাবা আসবা আর ও আমার কাছে থাক, এটা বললো আর কি আমার ফ্যামিলিকেও। ওনাকে ঢাকায় রাখার দরকার হচ্ছিল কি কারণে? ওই যে আমি ওখানে, ও ভাবতেছে আমি ওকে পড়াশোনা বন্ধ করে দিই ইন টোটাল, কিন্তু আমি তো ওরে ভর্তি করেছি পড়াশোনা করাবো, আমার মা সাপোর্ট দিচ্ছে। ঢাকায় গেলে কি হবে, ও পড়াশোনা করতে পারবে? হ্যাঁ, ও নাকি ঢাকা গিয়ে পড়াশোনা করতে পারবে। তো এই বললে ওর মা নিয়ে আসলো যে বাড়ির কাছে আমার কলেজ আছে, তাই আমি ওখানে ভর্তি করে দিন, এটা বললো। তাই আমি বললাম না, এটা করেন না, ডেলিভারি পর্যন্ত আপনার কাছেই রাখেন, পরে আমি ওরে নিয়ে আসা আবার 3rd সেমিস্টার থেকে ও শুরু করবে। আমি যখন 2nd সেমিস্টার কমপ্লিট হয়েছে, তো এই বললে ওর মা নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি সপ্তাহ শেষে আসতাম বা 15 দিন 20 দিন পর আসতাম, জাস্ট ঝরগা এটার জন্য লাগতো আমাদের মধ্যে যে আমাকে ঢাকা সেপারেট হতে হবে, মানে দেশের যে দোকান বা দেশের যে এত কিছু করছি বা এত মানে হয়েছি, বড় হয়েছি, সেটা ক্লোজ কইরা বন্ধ করে ঢাকায় এসে আমার ব্যবসার জন্য বলতেছে, এবং কি তার ফ্যামিলিও বলতেছে। আমি বলছি ইম্পসিবল, এটা কিভাবে সম্ভব, আমার দোকান ওখানে, আমার দোকানে সব মহাজনরা চিনি ওখানে, তা আমি ঢাকায় এসে কোথায়? শ্বশুরের ভূমিকা কি এখানে? আপনার শ্বশুর কোথায়? আমার শ্বশুর বলতে হলো গিয়া আমার শাশুড়ি যেটা বলে ওই ফ্যামিলিতে সেটাই হয়। আমার শ্বশুরকে যদি বলে উঠতে করলে উঠতে বসে, বসতে করলে বসতে পারে। আমি ওই ফ্যামিলিতে একটা লোককে আমি রেসপেক্ট করি, তা হলো আমার শ্বশুর, খুব ভালো লোক। আর বলতে হল সে দোকান সামলায়, তার পাশাপাশি তাও তার ওয়াইফ যে আমার শাশুড়ি, সেও দোকান আসে বসে, লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করা লাগে, বা কোথায় কোন দোকানে স্কুলের কাজের জন্য তা মানে কি করতে হয় না করতে আমার শাশুড়ি সব মেনটেন করে সব কিছু। তো এক পর্যায়ে ভাইয়া আমাকে বললো যে তুমি যাবা আসবা, জান্নাত এখানে থাক, আর ও বড় বাচ্চা কাচ্চা হোক, পরে তুমি যাবে হানে, এটা আমাকে বুঝ দিল। এটা ঠিক আছে, ভালো কথা। এর মধ্যে করছে কি, ওর মা আমি যে ভার্সিটিতে ভর্তি করেছি ওখান থেকে কিভাবে যেন ট্রান্সফার হইয়া আইসা পড়ছে, আসছে হলো বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি মানিকনগরে, ওখানে ট্রান্সফার হয়ে আসছে। তা আমি এই বিষয়ে কিচ্ছু জানতাম না। আচ্ছা, জানতাম না বিদায় আমি এক পর্যায়ে শুনলাম যে ও ওখান থেকে ট্রান্সফার হয়ে এখানে থাকবে, আমি যদি ঢাকা শহর থাকতে চাই তাহলে ও আমার সংসার করবে, আদার্স নাহলে করবে না। আচ্ছা, ও আমাকে ডাইরেক্ট এই হিট করার কথাটা বললো। আচ্ছা, যে তুই যদি আমার সাথে সংসার করতে চাস তাহলে আমাকে ঢাকা রাখতে হবে, আমি ঢাকা থাকবো, তাইলে আমি তোমার সাথে সংসার করব, আর না হয়তো তোমার পথে তুমি চলে যেতে পারো। তখন আমার বোর পেটে 7 মাসের বাচ্চা, তো ওই বাচ্চাকে নিয়ে এই কথাটা বলতেছে। তা আমি এই মুহূর্তে একটা মেয়ের প্রেশার ক্রিয়েট করা একটা ছেলের পক্ষে অন্তত ঠিক না। তো আমি বললাম বাচ্চাটা হোক, তারপরে আমি ওরে বুঝাই টুজাই নিতে পারবই। আমি এই ধৈর্য সহকারে ওর বাচ্চাটা ডেলিভারি আগ মুহূর্তে ওর বাসায় আসতাম, যাইতাম, খাইতাম ঠাইতাম, ওরে নিয়ে বেরোইতাম, এটাই। আর ও একটাই কথা ছিল, তুমি কি আসবা? আমি ওরে প্রতিশ্রুতি দিছি, ঠিক আছে আমি আসবো, বাচ্চা হোক, তারপর দেখি, তারপর আমি একটা ফ্ল্যাট নিব হনে। আমি বলছি তোমার মা যেটা বলে তুমি শুনবা না, আমি জাস্ট চাই তুমি চেক আপ করবা, তুমি সব কিছু কর, টাকা পয়সা যা লাগে আমি পাঠাইতেছি, তুমি করবা। তো এভাবে চলতেছে, আমার কথাও শুনতেছে, ওর মার কথাও শুনতেছে। আমি প্রতিশ্রুতি দিছি যে বাচ্চা হওয়ার পর ঢাকা আসবো, সেটেল হব, বা কিছু একটা করব, ঢাকা তোমায় নিয়ে থাকবো। তো এভাবে বলার পরে ভাইয়া ভালোই, বাচ্চা অক্টোবরের 3 তারিখে জন্ম হলো 15 সালে। 15 সালে অক্টোবরের 3 তারিখে জন্ম হলো। তো ওই যে আমার মামার শালার কাছে যেই কথাটা বলছে, এটা আমি জান্নাতকে কখনো বলিনি, আজও পর্যন্ত ওরে বলিনি, কিন্তু আমার ভিতরেই রাখছি কষ্টটা। আচ্ছা, তো যাই হয়েছে, ওই বাচ্চা হলো ন্যাশনাল মেডিকেলে। তো ওখানে যা যা খরচপাতি ছিল আমি পুরাটা ওষুধ, মেডিসিন বা ডাক্তার টেস্ট মেস যা আছে সম্পূর্ণ বহন করলাম আমি। ওর মা করলো কি, ঠিক আছে তুমি তো এত কিছু দিতেছো, যাই করছো, তা আমি যাবার দিন যেদিন আমরা রিলিজ নিয়ে যাবো গা ওদের বাসায়, সেদিন বলতেছে রানা তুমি 9,000 টাকা রাখো, আর 15,000 টাকার মতো আসছে মোট এই কেবিন ভাড়া। তাই আমি বলছি আপনি টাকা দেন কিসের জন্য, আপনি দেওয়া লাগবে না, আমি দিতেছি 15,000 টাকা, আমি ব্যাংকে থেকে উঠাই না, আমি ক্লোজ করে দিয়ে আমি বাসায় চলে যাব। তো এই কথার ভিতরে সে আমার জোর জবরদস্তি 9,000 টাকা আমার হাতে দিল। তো দেওয়ার পরে যাক শাশুড়ি দিছে, আমি যদি ফেরত দিই তাহলে মনে করবে একটা করছি, আর সেও দেখতেছে আমি অনেক করছি।
তারপর ভাইয়া যাই হয়েছে, আমি এক পর্যায়ে ওদের বাসায় নিয়ে গেলাম বাচ্চাটা। আমার বাসায়ও নিয়ে নেই, আমার মা, ভাইয়া, ছোট ভাই, ওরা সবাই আসছে দেখার জন্য বাচ্চা। দেখে থেকে আমার বড় মামিও আসছে, দেখে থেকে হাসপাতালের থেকেই তারা বিদায় নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ভাইয়া আমি ওদের আত্মীয় স্বজন সবার বাসায় মিষ্টি দিয়া আমিও চলে গেলাম আমার দেশে। তো 1 সপ্তাহ পর আবার আসছি। আসার পরে এখন ও খালি বলতেছে কবে বাসায় নিবা। তাই আমি বলছি আচ্ছা ওয়েট করো, আমার তো বললেই আমি আইসা পড়বো হুট করে, এটা তো সম্ভব না আমার কাছে। আর আমার ওখানে একটা শপ আছে, আমি চাইলে দোকানটা ছাইড়ে দিতে পারি না, কারণ আমার অনেক কাস্টমার, আমার অনেক গ্রাহক। এখন এদের কি আমি কি বলবো? আর এদেরকে সবচাইতে বড় কথা হলো গিয়া, আমার কাছে যারা জিনিস বন্ধক লাগানো, এই জিনিসগুলো আমি কি চাইলেই ফেরত দিতে পারবো? এটা সম্ভব কোনো দোকানদারের ক্ষেত্রে? আমার তো না, তোমার বাপার মা তো এই দোকান আমি চাইলে সব কিছু বেচে দিয়ে আইসা বললাম এটা। আর এটা জুয়েলারি ব্যবসা, তোমার বুঝতে হবে, তুমি বুঝো। এই তুই তাই বাসা থেকে বেরো। কে বললো এটা? আমার ওয়াইফ। বাসা থেকে বেরো, আর তোর এই বাসায় কোনো আসার যোগ্যতা নেই, তুই বাসা থেকে চলে যা। আমি তোর চোখ দেখতে, তোর দু চোখে আর সহ্য করতে পারি না। তুই আমাকে ভুলাই বেলায় এখন বাচ্চা হয়, তুই এই কথা বলতেছিস, তুই আসবি না, না তা তোর মনে তুই থাক, আমি আমার মনে থাকি। এই বললে রাগারাগি ওই বাসার মধ্যে, একটা বাসার মধ্যে যদি রাগারাগি হয় শ্বশুর বাড়িতে, তার শ্বশুর শাশুড়ির সামনে তার মেয়েরে এভাবে বলতেছে, বকতেছে, সমস্ত ভাষা আছে, আমার রেকর্ডিং পর্যন্ত আমার কাছে আছে ভাইয়া। এই বাবুর যখন ফার্স্ট বার্থডে আসলো, বার্থডের 1 মাস আগে, এটা হলো 7 মাসের ঘটনা, তো 1 মাস আগে আমি ওরে রিকোয়েস্ট করলাম যে বাবুর অনুষ্ঠান করাবো। আমাদের যখন বিয়ে হয় নাই, তো তুমি রিকোয়েস্টটা মানো, আমি বাবুর বড় করে আমি একটা অনুষ্ঠান করতে চাই। কয় না, আমার কোনো বাচ্চার অনুষ্ঠান লাগবে না। এই নিয়ে তুমুল ঝড়গা আমার সাথে। তুই তোমার এই মেসেজ ট্যাসেজ, এই গালাগালি, এই তুলাতুলি, আমি আমার বাচ্চার কোনো অনুষ্ঠান করতে দিব না, তোর গাইয়া গ্রামের লোক আমি খাওয়াবো না, আর আমার দরকার নেই, ওই গ্রামের পরিচয় দিয়ে আমার বাচ্চা বড় হবে না। ও আমাকে ডাইরেক্ট কথা বলে, এবং কি ওই রেকর্ডিংগুলো আমার কাছে আছে বা ভয়েসগুলো আছে, ও যেভাবে কথাগুলো বলছে। তা আমি বললাম কিভাবে সম্ভব, আমাদের বিয়ে হয়নি, তুমি তো জানো কিভাবে হয়েছে, যখন জানো তুমি এরকম করো না। বাচ্চাটা বড় হয়েছে, এখন 1 বছর পূর্ণ হয়েছে, ওরে আমরা একটা অনুষ্ঠান করালে মানুষ বুঝবে। আর আমাদের তো একবারে সোসাইটি খারাপ না যে আমরা এই এলাফেলার লোক, ওর বাচ্চার কোনো নেই, ফিউচার নেই। তো ভাই এক পর্যায়ে অনুষ্ঠানটা আর হলো না। আমাকে বলে দিল যে বাচ্চার জন্মদিনের আগে যদি আসিস তাহলে আমি সুইসাইড করব, তুই আমার বাচ্চার বার্থডে অনুষ্ঠানে আসবি না, আসলে তুই ওরে নিয়ে যাবি, আমি জানি। তো আমি এক পর্যায়ে ওরে আমি উত্তেজনা করলাম না, আমি গেলাম না। আমার বাচ্চার বার্থডে দিন আমি গেলাম না, কিন্তু আমার খুব মন কাঁদছে। ও ফোনটা রিসিভ করে নাই, ধরতে ফোন দিছি, মেসেজ করছি, অনেক কিছু করছি, কিন্তু কোনো সারা শব্দ পাইনি। এক পর্যায়ে ওরে বললাম যে এই আন্টিটা নিয়ে আসছি 3 দিন পর। আন্টিটা নিয়ে আসার পর বাচ্চার হাতটায় দিছি, আন্টিটা পড়াইছি। ও করলো কি ভাইয়া, আন্টিটা টান্দা খুললেই কোন দিক মারলো আমি দেখলাম না, ফালাই দিল। তো আমি বললাম যাক, ফালাইছি, হয়তো বা পছন্দ হয়নি, বিদায় ফালাই দিছি। তাই আমি বললাম ফালাইলা কেন, এটা কি টাকার জিনিস না, তুমি যে ফালাই দিলে আন্টিটা? ও গালি দিয়ে এক পর্যায়ে ভাষা খারাপ করে গালাগালি করে বললো যে আমার ওই স্বর্ণ প্রয়োজন নেই, তুই তোর বোনের রে দিস বিয়েতে। এই আমার বোনের সাবজেক্ট আসলো, তোর বোনের বিয়েতে স্বর্ণ লাগবে না, টাকা পয়সা লাগবে, তুই তো গোষ্ঠী গিরাতি সহ খাওয়াইতেছ, বর করতেছ, তোর ভবিষ্যৎ নাই, কিন্তু তোর ভাইয়ের ভবিষ্যৎ, তোর বোনের ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ করছ, বাড়ি করছ, গাড়ি করছ, সব কিছু করছ। আর আমি বলছি বাবা মার জন্য যদি না করতে পারি একটা সন্তান, তাহলে ওই সন্তান বেঁচে থাকাই তো তাই আমি বাবা মার জন্য করছি, ভাই বোনদের জন্য করছি, তোমার জন্য তো করছি। আমার ছেলের ভবিষ্যৎ তোর কাছে নাই, তোর ভাই বোনের ভবিষ্যৎ আছে, তোর ভবিষ্যৎ আছে, তুই আমার ছেলের লাইফ থেকে সরে যা, আমি আমার ছেলেরা আমি নিজে মানুষ করতে পারবো। এই হলো ওর প্রথম কথা। ভাইয়া আমি জানতেন না, দুধ নিয়ে আসতাম আমাদের বাসায় একবার। আমি বাচ্চা যখন 1.5 বছর হলো আমি বাসায় নিছি। নেওয়ার পরে ও হলো বাথরুমে ঢুকছে, আম্মা হলো গিয়া মনে হয় নানু বাসায় গেছে, বাসায় আমি একাই ছিলাম। তো বাচ্চাটা অনেক কান্না করতেছে, ক্ষুধা লাগছে,
তো সেই 1টা বাজে ঢুকছে, 2টা পর্যন্ত ভিতরে যে জামা কাপড় ধুইতেছে এটা আমি খেয়াল করিনি। বাচ্চা জামা কাপড় ওর জামা কাপড় ধুইতেছিল। তো এক পর্যায়ে আমি ওরে 2বার নক করছি বাথরুমে, যে তুমি বের হও না কেন, বাচ্চাটা তো কাঁদতেছে, ওর নাকি শুনে নেই। তো বের হয়েছে মতন আমি সামলাইতে পারিনি, বাচ্চাটা রাইখা দরজা দমনে মানে ধাক্কায়া খুইলা তার ওরে 2টা থাপড় দিছি, মানে ওই বাথরুমের মধ্যে। তোরে আমি এত ডাকা রাখতেছি, তুই কি শুনিস না? ও হতভঙ্গ হইয়া ওই বাথরুমে বালতির যা কিছু আছে পিঠায় সব ভাঙ্গা জিদ দেখায়া এখন বাচ্চা নিয়ে আইসা পড়বে 1 জামা কাপড়ে, মানে ধৈর্যই রাখা যাইতেছে না তারে। এভাবে আমার মা আসছে, মা আসার সাথে সাথে বলে, বউ তুমি এরকম কোন কথা, এই মহিলা তুই আমার সামনে আসবি না। আচ্ছা, আমাকে মাকে থ্রেট করে বলে, এই মহিলা তুই আমার সামনে আসবি না, তোর ছেলের জন্যই আজকে আমার এই বস্তিতে আসা, নাহলে কেন আমি এই বস্তিতে আসবো। ভাইয়া আপনি বিশ্বাস করবেন না, আমি কষ্ট করে একটা বাড়ি করছি কিন্তু খারাপ কিছু করি রে ভাইয়া, অনেক সুন্দর করে সাজাইছি আমার বাড়িটা। ও আমার মাকে এটা বললো, বউ তুমি মাথা ঠান্ডা করো। এক পর্যায়ে করলো কি, আমার মার এভাবে একটা ধাক্কা দিল 2 হাত দিয়া। আমার মা এখান থেকে ছিটকে ঠিক আপনার 4টা থেকে 8 একটু দূরে যায় পড়ছে আমার সামনে। আমার মাকে অ্যাট ফার্স্ট ও ধাক্কা দিল, জিদের মাথায় হোক যাই হোক ধাক্কাটা দিছে। তা আমি খুব কষ্ট পাইছি, তারপর ওরে আমি মারছি। আমি মিথ্যা কথা বলবো না যে তুই কেন আমার মা রে মারলি, আমার মা এখানে কি করছে। ওকে রানা, আমরা এখান থেকে ফিরবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা। এই পর্যায়ে বিরতির পর আবারও ফিরে আসছি। আর এই ফাঁকে আপনাদের সবাইকে বলতে চাই, রানা সহ যাবতীয় গেস্টের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন যদি রেশনাল মনে হয় আমাদের জায়গাটা থেকে, যে না আপনার সঙ্গে গেস্টের যোগাযোগ করা উচিত কিংবা আপনি প্রয়োজন মনে করছেন, সেক্ষেত্রে আমার যে পেজটি আছে পার্সোনাল পেজ, সেই পেজের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে। এবং আমি পেজটি বলছি www.facebook.com/kibria.rj KEBRIA। তারপর মা তারপরও কইতেছে, মা বউ তুমি এরকম করো না, তুমি মাথা ঠান্ডা করো। মহিলা তুই এই মুহূর্তে সর আমার সামনে, চোখের সামনের থেকে, নাহলে খুন খারাপি হয়ে যাবে। ও কাচের গ্লাস ভেঙে হাতে নিল, হাতে নিয়ে বলতেছে আমার বাচ্চারে মারুম, আমিও মারুম, তারপর তোদের মামলায় দিয়ে আমি এখান থেকে যাম, এটা বললো। তা আমার মা নিউট্রাল হয়ে গেল পুরা, মানে ওই মারে আঘাত দেওয়ার পর মা কষ্ট পাইয়া আমার ছোট বোনের রুমে যেয়ে কান্না করতেছিল। তো ছোটো বোনও আসছে, আসার পর ও কোনো কথা বলে না। আমি ওর গায়ে হাত তোলার পরে তাই আমি বলছি তোর বাসায় তোরে দিয়ে আসবো, চল তুই যখন থাকবি না তোরা আর আমি আনবো না, তুই চল তোর বাসায় আমি তুলে দিয়ে আসি। তো বলে এই মুহূর্তে দিয়ে আসবি, আধা ঘন্টার মধ্যে। তো এক পর্যায়ে সব কিছু রেডি করলো, রেডি করার পর আমি ওরে নিয়ে ঢাকা রিটার্ন করার পর ভাইয়া বাবুবাজার ব্রিজটার থেকে নামতে পারি, এই মুহূর্তে আমার কাছ থেকে 10 মিনিটের মধ্যে তুই সইরা যাবি, যদি না সরস আমি লোকজন ফোন করে আই না তোরে সাইজটা করব। ঠিক আছে, আমি যে ওরে মারছি, ওর হাতে দাগ লাগিয়ে রয়েছে, গালে দাগ লাগছে, থাপড়াইছি, গালে দাগ লাগিয়ে রয়েছে। তো আমি জিনিসটা খারাপ মনে করলাম, আমি কি হয়তো বা ওইটা করতেও পারে, যত ওর রাগের মাথা, তা আমি সইরা যাই, তারপরে না হয় আমি আসবো। তো ওরে বাবুবাজার ব্রিজ থেকে নামাইয়া আমি ওর রিক্সাও উঠাইয়া সব লাকিস টাকিস দিয়া তোরে বাসায় পাঠাইলাম, যে তুমি যাও, তা আমি যাব না, এই বলে আমি চলে গেলাম। তো বাচ্চাটা নিয়ে গেল, আমি ওর মারে ফোন দিলাম যে আপনি নিচে নেমে আসেন, জান্নাত তো দেশে থেকে আমি ফোন দিছি ওর মারে যে এই ঘটনা ঘটছে, আমার মার গায়ে ও হাত পর্যন্ত উঠাইছে, আমি ওরে দিয়া যাইতেছি, যা করার আপনারা করেন। কয় হ্যাঁ তুমি দিয়া যাও, আমি আমার মেয়েরে আমি যা বলার আমি বলতেছি। ওর মা বললো এটা, তা আমি দিয়ে যাওয়ার পর দিয়ে গেলাম বাসায়, ওর আব্বুরে ফোন করলাম যে জান্নাত চলে যেতেছে, আপনারা নিচে এসে ওর লাকিস টাকিস নেন। তোর মার কথা হলো গিয়া যে আমি কেন বাসায় তার মেয়ে দিয়ে আসলাম না, আর ও কেন গেলাম। হ্যাঁ, ওর কথা হলো কি, আমার কথা হলো কি আপনার মেয়ে তো আমার যাইতে দেয়নি, যাইতে দিলে ওই যে আমারে বলছে যে তোরে আমি সায়স্তা করুম, তাই আমি এই জন্য সে না আমার বাচ্চা রাইখে ও বাচ্চা শহরে দিয়ে আসলাম। তা আমার এখানে কি দোষ? তুই আর আমার বাসায় আসবি না, আমার শাশুড়ি বললো, যাতে নেক্সট টাইম যেন আমি তোরে আমার বাসায় আসতে দেখি না। ফোন কাটটা দিল, তারপর আমি ওরে ফোন দিলাম যে তুমি কি বাসায় পৌঁছাছো? ও আমারে যাতা ভাষায় মানে এত ল্যাঙ্গুয়েজ খারাপ করলো, যেটা ভাই আমি বললে আর কি বলবো,
মানে আমার কাছে সমস্ত রেকর্ডিং আছে, আপনাদের কাছে দিয়ে যাম। রেকর্ডিংগুলো অবশ্যই আমাদের কাছে দিতে হবে না, ঠিক আছে আপনি বলেন। তারপর রেকর্ডিংগুলো না ভাই, এটা আমি বুঝতে পারছি, বলতে হবে না। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় তখন কি ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করে, এটা আমাদের মোটামুটি সংসার যারা করেন তাদের কিছুটা হলো আইডিয়া আছে। আপনি একটু বলেন যে এটা আমার ছেলে জানি বড় হয়ে শুনতে পারে ভাইয়া, আমি থাকবো না হয়তো। আমি আপনাকে কিছু বলবো, আপনি লাস্ট পর্যন্ত আসেন। তারপরে কি হলো? তারপরে হলো ভাইয়া ওর মা এই কথা বললো, আমি বলছি ঠিক আছে আমি আসবো না, তো ওরে টেক কেয়ার করে দেখেন আর কি, তোর দেখি না না দেখি সেটা তোর বলে না, এই বলে ফোন কাটটা দিল। পরে ও বাসায় চলে গেল, ওরে ফোন দিলাম, ও যাতা বাসায় বলতেছে এটা সেটা হ্যান ত্যান। আমি ঈদ আসলো, এভাবেই চলতেছে, গ্যাঞ্জাম চলতেছে। ওই যে গেট খুলতেছে না, যাইতে পারতেছি না। তারপরও আবার বেহার মতো আবার 15 দিন পর আসি, সেই দুধ নিয়া সেই ইত্যাদি ইত্যাদি যা যা আনা লাগে বা আর কি। পরে আনার পরে আবার গেট খুললো না, গেট খুললো না পরে ওর বাবারে নিয়ে আসলাম দোকান থেকে, ওদের বাসার নিচে দোকান নিয়ে আসার পরে যে আব্বু গেট খুলতেছে না, আপনি একটু বাসায় আসেন। পরে সে আসার পর গেট খুললো, ভিতরে ঢুকলাম। ওর বাপেরে বলে তুই ওরে গেট খুললে ওরে ঢুকালি কেন, তোরে কি ঢুকাইতে বলছি, এ জানো আর কেন জাগাল দিলি আমাকে ঘরে। মানে এই ধরনের কথা ওর বাবার সাথে উচ্ছৃঙ্খল ভাবে বলতেছে। বলতেছে হ্যাঁ, সে ওর মা আয়সা বলে তোমার মতো বেহাইয়া নির্লজ্জ ছেলে আমি দেখিনি, যে বউ এত ভাষায় বকে, ফোনের মধ্যে বকে, সামনাসামনি বকে, সে কেন এখানে আসে। আমি ছেলে হইলে আমি গলায় ধরে মইরা যেতাম। শাশুড়ি বলে আমি ছেলে হইলে বুড়িগঙ্গা নদীতে জাপ খাইয়া মারতাম, যে বউর বকা শূন্য এই ছেলে এখানে আসে। ওর পাশের বাসার আন্টিও পর্যন্ত বকা শুনছে, যেই নার্স ছিল সেও পর্যন্ত ওর বকা শুনছে, যে এ ভাষায় জান্নাত কি, জান্নাতের মাথায় কি কোনো সমস্যা, ও এ ভাষায় কথা বলতেছে কেন করে, ও সহ্যই করতে না। আর ও বেহাইয়ার মতো ও আসি, ও বাসায় আসে, ওরা না আসতে বললে ও বাসায় আসে, শুক্রবার আসে, ও বৃহস্পতিবার রাত্রে হইলে আইসা পড়ে, ওর হুট নেই মোট নেই, ওই আইসা বাসার সামনে দাঁড়ায়। তো আমি বলছি আমার বাচ্চারা আমি দেখতে আসবো না, এটা কোন ধরনের কথা বলেন। আমি শাশুড়ি বললাম এই কথা বলার পরে, বাচ্চা দেখতে আসলে বাচ্চা বড় খিকালে দিস, আমারে বললো তোরা হন্দা হারদা এত আবেগ ভালো না, আবেগ কইরা দেওয়াস নেই, আমার মাইয়ারে বিয়া কইরা আমার মাইয়ার জীবনটা নষ্ট করছস, আবেগ কইরা দেখছস না কি পাইছি, আমার মেয়ে কি পাইছে। আচ্ছা আমি কই আপনার মেয়ে কি না পাইছে, এখন আমার সাধ্য অনুযায়ী আমি যেখানে থাকতে পারবো, যেখানে ভালো থাকতে পারবো, বাবা মা মিললা, আমার পরিবার মিললা, সেখানে থাকবে না। আমি ঢাকা আইসা কি করবো, আমার দেখান পথ দেখান, আমি তাহলে আমি আইসা পড়ি ঢাকা। আমি আমার শাশুড়িরে আমার শ্বশুররে ফার্স্ট একসাথে বইসা এই কথাটা আমি বললাম, যে আপনারা আমার একটা সাইড দেখান, যে রানা তুমি এটা আইসা করো বা এভাবে থাকো। বাসা ভাড়া ঢাকা শহরে 15,000 টাকা, একটা ফ্ল্যাট নিতে হলে আদার্স খরচ আছে আরও 20-25 হাজার টাকা। তা আমি যদি একটা দোকান ক্লোজ করে আইসে এখানে দোকান দিতে হয়, তাইলে ভাইয়া আমার কি সম্ভব, আমি এগুলো চালাতে পারবো? রানিং দোকান রাখে আইসা আমি ঢাকা শহরে একটা দোকান নিয়ে, এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। আমি তো বুঝতেছি আমি পারবো না, তা আমি কিভাবে থাকবো? আপনারা কোনো ওয়ে দেখান, আমি সেই ওয়ের মতো আপনাদের এখানে আইসা পড়ি। তা আমার মা বললো তোর নানু বাড়ি থেকে যে সম্পদ দিছে এটা বেচলে প্রায় 40-50 লাখ টাকা পাবি, তুই দেখ এর মধ্যে একটা ফ্ল্যাট পাসনি, তাহলে আমার নামে সম্পদ আমি তোরে দিয়ে দিই বাবা, তুই যা শুয়ে থাক ওরে নিয়ে। ও যখন এটা চাইতেছে, এটার জন্য তো নিয়ে গ্যাঞ্জাম করতেছে, তো বাবা তুই সুখে থাক। আমার মা এই কথা আমার বল, আমি বলি মা এটা তুমি কি বলো, আমি তোমার ছাড়া আমার ফ্যামিলি চাই, আমার এই সোনার ডিপার্টমেন্ট চাই, আমি কিভাবে যাম, আমার বুঝাও যে এভাবে যাম একটা মেয়ের জন্য, কয় তোর ছেলে আছে, তোর ফ্যামিলি আছে, তার জন্য যা, তুই এটা আমার কথাটা মান বাবা, তোর কষ্ট আমি সহ্য করতে পারি না। আমার মাই এই প্রস্তাবটা আমায় দিল। তা আমি মারে বললাম মা যদি ওরে ছাড়তে হয় আমি ছাড়বো, কিন্তু আমি আমার ফ্যামিলি, এই ফ্যামিলি সোনার সংসার ছাড়া আমি যাম না মা, তুমি আমার এটা বইলো না, দরকার হলে আমার বউরে আমি ছেড়ে দিন, ও যেমনে ভালো থাকতে যায় সেমনি রাখুম আমি। তারপরও আমি চাই না যে সংসারে কোনো গ্যাঞ্জাম হোক। ও না আসতে চায়, ওর বাবার বাড়িতে থাকবে সারা জীবন, ওখানে থাকো, আমি খরচ পাতি দিন, তোমার কোনো আপত্তি আছে? কর না বাবা তুই কষ্টতে থাকো, সেটা আমার দেখতে খারাপ লাগে না। আমি কই সেটা তুমি দেখো না, দরকার হলে আমি বাসায় আসুম না, তোমরা বাসায় থাকো, তারপরেও তো আমি দেখবো যে আমার ফ্যামিলি ভালোভাবে চলতেছে, ফ্যামিলি মানে উঠতেছে, এটাতেই আমি অনেক হ্যাপি। তো ভাইয়া এক পর্যায়ে আমি ওর বাবার সাথে কথা বলি, এর মধ্যে যেটা আমার কানে আসলো, ওর এক বান্ধব, ওর সাথে একই ডিপার্টমেন্টে
ওই যে ভার্সিটিতে পড়ে। তো ও ভর্তি হইতেছে, ওখানে ক্লাস করতেছে, যাইতেছে আইতেছে, এই রাগারাগির মাঝেও আবার টাকা নিতেছে আমার থেকে ফোন দিয়া, এই আমার 5,000 টাকা লাগবে, বাবুর এটা লাগবে, কিনতে হবে, এটা টাকা পাঠাও। আমি এভাবে টাকা দিতাম ওরে। আবার যখন আসতাম ওই গেটের বাইরে থেকে চলে যাইতাম, কিন্তু ওখানে টাকা রেখে যাইতাম ওই গেটের সামনে, আমার ঢুকতে দিত না। তা কী করবো, এক পর্যায়ে ওই গেটের সামনে টাকা রেখে যাইতাম। ও পরে নিত না নিত আমি জানতাম না ভাইয়া। তো এক পর্যায়ে ওই বান্ধবীটা আমাকে ফোন দেয় যে ভাইয়া এরকম এরকম ঘটনা, জান্নাত কি আপনার ওয়াইফ না? আমি জি হ্যাঁ, কেন? সে আমি ওই মেয়েটার নাম বলবো না। তো কয় ভাইয়া আমি আপনাকে যে কথাগুলো এখন শেয়ার করব এটা কখনো বলবেন না, আর আপনার ভালোর জন্য। আর জান্নাত আপনার সম্বন্ধে আমাকে অনেক কিছু বলছে, যে আমার ডেলিভারি হওয়ার সময় এত কিছু করছে আমার জামাই, আমি ওরে চির ঋণী, আর ও খুব ভালো একটা ছেলে। সেই মানে সেই কথাগুলোর উপলক্ষে আমি আপনারে ফোন দেওয়া। আমি জাস্ট শুনছি আমার ফ্রেন্ডের কাছ থেকে যে আপনি খুব ভালো একটা ছেলে। তো আমি বললাম ঠিক আছে বলো কি হয়েছে, মানে জানাতে কোনো সমস্যা হয়েছে? কয় না ভাই, আর কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কি, ও যেই ডিপার্টমেন্টে পড়ে, আমাদের এই ডিপার্টমেন্টে কিছু ছেলে আছে, সেই ছেলেদের সাথে মানে ও এতটাই ক্লোজ হয়ে গেছে, মানে কি আর বলবো, মানে যেটা মানে বলতে গেলে অনেকটা লজ্জা লাগে, যে একটা বিবাহিত মেয়ে যার একটা বাচ্চা আছে 2-2.5 বছরে, সে কেন এভাবে চলাফেরা করবে? ওকে, এই ছেলেদের সাথে যায় রেস্টুরেন্টে খাইতে যায়, ঘুরতে যায়, তারপর করতে যায়, কিন্তু এগুলো আপনি কেয়ার করেন না কেন? আপনার ওয়াইফ না ও? হ্যাঁ, আমি ও তো ভার্সিটিতে যায় বললে এখন এগুলো করে, এগুলো তো আমি জানি না বোন। তো আমি তুমি বললা তো মানে এটাই আমি শুনলাম। আর তো কখনো জানেন না, ওর কয়টা বান্ধবী আছে, আমারও বান্ধবী, এই 3টা বান্ধবীর সাথে মিশে ও এতগুলো মানে খারাপ হইতেছে, যেটা ভবিষ্যতে ওর খারাপ দিকেই যাবে বেশি আমার মনে হইতেছে। আর আমি ভালোর জন্যে আপনার কাছে বললাম। হ্যাঁ আমি কই আমার বিশ্বাস হয় না তুমি এটা করতেছে। কয় ভাই আপনি জানেন আপনার ওয়াইফ আর একটা ফেক আইডি খুলছে ওর অন্য আইডিতে, যেটা আপনাকে ব্লক মারা আছে, যে যেন আপনি না দেখতে পারেন, এই জন্য আপনার ব্লক মারছে ও। আর সেই আইডির সাথে আমার অ্যাড আছে, যদি আপনার প্রুফ করতে চান ও কোন ছেলেদের সাথে ঘুরতেছে, কোথায় যাইতেছে, কোন পার্কে গিয়েছে বসছে, কোন রেস্টুরেন্টে খাইছে, সেটা গ্রুপের মধ্যেও কথাবার্তা হয়, আমি গ্রুপে অ্যাড আছি। আপনি কি আপনাকে চাইলে আমার আইডিটা আপনাকে ইউজ করতে দেওয়া হবে। তো আমি ওর কাছ থেকে ওর আইডিটা নিলাম। নেওয়ার পর আমি যেটা দেখলাম, মানে আমার মানে দুনিয়া আর আমার আমি যে দুনিয়া আছি এটা আমার মনে হচ্ছে না যে আমি দুনিয়া আছি। মানে কি ধরনের ছেলের সাথে ও ছবি, কি ধরনের ছেলের সাথে চলাফেরা, কি ধরনের ছেলেদের সাথে খাওয়া দাওয়া, এক বাসায় গেছে, সেই বাসায় যাইয়া খাটের উপরে শুইয়া বান্ধবীরা ছবি তুলছে, সেই ছবি পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত আছে ভাইয়া, আমার কাছে প্রুফ হিসাবে আমি রাইখা দিছি। খাইতেছে, ফিরতেছে, ঘুরতেছে, তা আমি ওরে বলি নেই ডাইরেক্টলি, আমার শ্বশুরে যায় আমি ছবিগুলো দেখাইছি। দেখানোর পরে আমি বললাম যাবো দেখেন, ওরে তো আমি বিশ্বাস করে এখানে রাখছি, ঠিক আছে ও পড়াশোনা করে, কিন্তু পড়াশোনার ফাঁকে এই ছেলেগুলাকে যাদের নিয়ে ও এই বনে বাদরে ঘুরতে গেছে, কাশবনের ভিতর যায় বৈশা আড্ডা দিতেছে, রেস্টুরেন্টে যায় বৈশা খাইতেছে, খাওয়াই দিতেছে, এবং কি এদের বান্ধবীর বাসায় যায় খাটের উপরে বৈশা ছেলেদের নিয়ে সেলফি তুলে খাইতেছে, খাওয়াই দিতেছে, এই ছবিগুলা কি ওরে ওর বাবা আমারে কিচ্ছু বললো না, ওরে যায় মারলো কি ওর বাসায় যায় যে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো, নাইলে তোরে যা করার করবো। ওর মা আসলো, কি জন্য তুমি আমার মেয়েরে মারলা, কি করছে? হ্যাঁ আমার তোর মেয়ে কি করছে, রানার মোবাইলে যায় দেখ, তুইও খারাপ তোর মেয়েও খারাপ। আমার শ্বশুর আমার শাশুড়ি এই কথা বললো, এই বেড়া মুখ সামলায় কথা বল, এটা সেটা আমার শ্বশুরে বলতেছে, এটাকে আপনি সামনে আমার সামনে আমার শাশুড়ি এটা বলতেছে, এবং কি পাশের বাসার লোকজনও শুনতেছে। ওরা 2 মাস যে চিল্লি আমারে বাইরেতে পারে, জানার বাচ্চা 1 বছর 2 মাস ধরে আমি যাইতে পারি না। সেটা আমি কাজ করি ভাইয়া, আমার টাকা আছে, পয়সা আছে, আমার ছেলেটাকে এই যে ইটটা গেল, আমি একটা যে সুতা কিনা দিন সেটা পর্যন্ত পারতেছি না। ওই ঘটনার 2 মাস পর আমি ওদের বাসায় গেলাম, আমাকে দেখেন ভাইয়া এই যে এদিকে তো টাকান, আমার হাতটা কিন্তু ভাঙ্গা, দেখেন এই হাত দিয়ে আমি ওরে কাজ করে খাওয়াইছি, এই হাত 2টা দেখেন ভাই আমার হাতটা এখনো ভাঙ্গা, ওর মামারে দিয়ে এই হাতগুলো ভাঙলো,
মামারে দিয়া, এবং কি ওর খালাতো ভাই আইসা 5 জন মেয়ে আল্লাহ আমার শরীরে টর্চারিং করলো। মানে ওই ঘটনা যাওয়ার পর আমি যখন ওরে জিজ্ঞেস করলাম এই ছেলের সাথে এই ছবি কেন, এই ভিডিও কেন, মানে কি আমার কথা বলাতে অন্যায় ছিল আমার এটুকুই ভাইয়া, আর কোনো অন্যায় ছিল না। তারপর ভাই যে হাতগুলো ভাঙলো, আমার কাছ থেকে 5টা স্টামে সই নিল, খালি স্টাম, ওর মামা কোরাই করে আনলো কোত্থেকে জানি না, স্টামে সই নিল। স্টামে সই নেওয়ার পর আমি বললাম যে খালি স্টামে কেন সই নেন, ওর যদি ডিভোর্স দিতে হয় আমাকে কোর্টে নিয়ে যান, আমি ওর ডিভোর্স দিয়ে দিব, আমি থাকবো না, আমাকে জানরা ভিক্ষা দিয়ে আমাকে আমার কাছে যাইতে, আমার ছেলেটা দিয়ে দেন, আমি চলে যাই, আপনারা আমাকে একটু দয়া করেন। তোরে তো কোনো দয়া হবে না। আমার পিঠ সব ফাটায় হলো পিটাইয়া, এবং কি ওর মা প্রেজেন্ট আইসা, সে নিজের হাতে লাঠি দাও আমাকে পিটাইলো, ও সামনে দাঁড়াইয়া। ওর বাবা বলতেছে আর মাইরো না, যা হয়েছে সাইরা দাও এবার। ও ছোট বোনরা বলতেছে রানা ভাইয়াকে আর টর্চারিং করে না, এবার যাইতে দাও। ওর মামা ওর বন্ধু বান্ধব মিললে আমাকে পিটাইয়া আমাকে তাঁতিবাজারের মুখের সামনে, ইংলিশ রোডের সামনে ফালাই দিয়ে আসলো। তখন জানুয়ারি 10 তারিখ ভাইয়া, ফালাই দেওয়া আসার পরে আমাকে ওখান থেকে একটা রিক্সাওয়ালা, আমি পুলিশের হেল্প নেই, ওখানে ট্রাফিক পুলিশ, ওই স্যারটা আমাকে একটা রিক্সা উঠাই দিল। আমার অবস্থা দেখে গুরুতর, হাত পা পুরা ফোলা, হাত ভাঙ্গা, এভাবে কি অবস্থা, যে তোমাকে এভাবে মারলো কি? আপনি পুলিশের কাছে যাননি কেন ওই মুহূর্তে? মানে পুলিশের কাছে আমার তো তখন সেন্স বলতে কিছু ছিল না, মানে মারার জন্য। প্রথম কথা হচ্ছে যে পুরো লাইফ জুড়েই আপনার কোনো সেন্স ছিল না। আমি টু বি অনেস্ট, আপনি যে স্টোরি বলেছেন 2 ঘন্টা জুড়ে, এটা যদি আপনার পুরো জীবন গল্প হয়ে থাকে, আপনি যদি সবকিছু সৎ বলে থাকেন এখানে, তাহলে আমি বলবো এটা একটা সেন্সলেস মানুষের গল্প। নাম্বার 1, আপনি পুলিশের কাছে যান নাই, ওই সময় ডাক্তারের কাছে গিয়েছিলেন, সেই মেডিকেল রিপোর্ট আছে? হ্যাঁ, আমারে ওই পুলিশটা ঢাকা মেডিকেলে বললো যে এই ছেলেটাকে মানে আর্লি ঢাকা মেডিকেলে নিয়ে যাও। তো ওই রিক্সাওয়ালা, আমার পকেটে টাকা ছিল, রিক্সাওয়ালা আমাকে নিয়ে গেল। তো ওখানে আমার পকেটে কত টাকা ছিল জানি না, আমি 1000 টাকা আমি বাড়ি করতে পারিনি, নার্স বের করে ওই টাকাটা দিছে, যা হলো ওষুধ টষুধ যা আছে সেই তারিখ অনুযায়ী কেস করবে সেটার ডিটেলস আমাকে দিয়েছে। কাগজটা আছে? কাগজ অবশ্যই আছে, অবভিয়াসলি আছে। কাগজটা দিছে যে তুমি এটা নিয়ে মামলা করো, তুমি আগায় থাকতে পারবা। ওরা করলো কি, আমার এই অসুস্থতার কথা শুই না, ওরা যায় আমার নামে 4 ধারা একটা মামলা করলো। এটা হলো 4 ধারা হলো গিয়া, এটা মানে যৌতুকের মামলা, যে আমি যৌতুক চাইয়া ওর বাবাকে মারছি, মিথ্যা কেস সাজায়া একটা মামলা করলো। মামলা করার পর আমাকে, মানে এটা হলো আমার মানে আমাকে ঢাকা মেডিকেলে যখন ভর্তি, তখন আমার বাবা গার্জিয়ান সব আইসা আমাকে দেশে নিয়ে গেল, যে এখানে রাখাটা সেফট হবে না, ছেলে ওখানে যায় যা মামলা ঠামলা যা করা লাগে আমরা ওখানে নিয়ে করি। ঢাকা মেডিকেল থেকে আমার একদিন রেখা ট্রান্সফার করে দেশে নিল। দেশে নেওয়ার পর ওখানে প্রায় 15 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম। সেই কাগজপত্র আছে, আমার এক্সরে রিপোর্ট আছে, আমার 4টা হাড় ভাঙ্গা হয়েছে, 1টা 2টা 3টা, এই আঙ্গুলের একটা 4টা হাড় ভাঙ্গা এখন পর্যন্ত হাড় ভাঙ্গা। তারপর আমাকে যাই হয়েছে, সুস্থ হয়েছে। এর মধ্যে সুস্থ হওয়ার পরে আমার বাসায় উকিল নোটিশ আসে, যেহেতু আপনার নামে আপনার ওয়াইফ যৌতুকের 4 ধারায় মামলা করছে, আপনাকে ঢাকা কোর্টে এসে হাজিরা দিতে হবে এই ডেট। তো আমার ফ্যামিলিগতভাবে আমি কেস মামলায় জড়াইতে চাইনি, কারণ ওর বাবারে আমি খুব রেসপেক্ট করতাম, আর মামলা দিতে হলে ওর বাবাকে আনতে হবে। এজন্য আমি, আমার ফ্যামিলি সবাই চাপ দিছে যে তুই কেস কর, যা করা লাগে আমরা করব, তুই কেস কর। আমি শুধু আমার ফ্যামিলির বিরুদ্ধে ছিলাম কেসের জন্য, এজন্য আমি কোনো কেস টেস আজও পর্যন্ত ফাইল করিনি। তো কেস ফাইল করলো, তা আমি ঢাকা করে আসবো, আমার আসতে দিবে না, আসতে দিল না, 1ম তারিখে আসতে দিল না। পরে আমি নেক্সট ডেটে উকিল নিয়ে দাঁড়ায় আমার জামিন নিলাম, ওরা অ্যাবসেন্ট, আমি অন্য একটা ডেটে আইসা জামিন নিছি। তো ওরা এটা নামাই না ওয়ারেন্ট বের করলো আমার নামে, ওয়ারেন্টটা শরীয়তপুর পাঠালো। শরীয়তপুর পাঠানোর পর আমার শরীয়তপুর থানা ওসি আমার আবার ক্লোজ ছিল, সে আসলো। আসার আমার থানার সাথে আমার দোকান, এখান থেকে 5 মিনিট লাগে, থানার থেকে আমার 5 মিনিট আমার দোকানে যাইলে আমাকে ডাকা হলো থানায়, যে রানা তোমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, তোমার ওয়াইফে নিয়ে সমস্যা আছে নাকি, তুমি ঢাকা কোর্টে হাজিরা দিও, উকিল নিয়ে যা ভালোই করো। তো আমার সে বুদ্ধি দিল, সেই উকিলের ইও আছে আমার কাছে। তো আমি ওই ডেটে, যে ডেটে আমার ওয়ারেন্ট পর্যন্ত আছে, ওই ডেট পর্যন্ত আমি কইরা জামিন বহাল ছিল। পরে আমি ওই ডেটে উঠলাম, ওঠার পর ওর গার্জিয়ান আসলো, সবাই ওর ফ্যামিলিগত সব আসছে,
ওই ডেটে আমার বলতে আমি গেছি, আমার এক বোন গেছে, ওই যে বোনটা আমার বিয়ের সময় ছিল সেই বোনটা গেছিল। তো যাই আমি ম্যাজিস্ট্রেটের ডাইরেক্ট বলছি, স্যার আমার কোনো, আমি যদি নারী নির্যাতন করতাম, শিশু নির্যাতন করতাম, তাহলে আমার ওয়াইফ শিশুর নির্যাতন আইনে আমাকে দেখাইতো, কিন্তু সে চাইছে যৌতুক। আর আমার স্ট্রাকচার হিসাবে আমি যৌতুক চাওয়ার মতো ছেলে না স্যার। আমার উকিল এটা বল যে এই ছেলে যৌতুক চাবে কিসের জন্য, এই ছেলে কিসের অভাব আছে, আল্লাহ ওরে সব দিছে, তাই এই ছেলে ফিনিশিং কি দাঁড়ালো এটা বলেন। হ্যাঁ, পরে ভাইয়া মানে এক পর্যায়ে আমাকে জামিন দেওয়া হলো, স্থায়ী জামিন। সেটা ওরা মানলো না, ওরা আবার আর একটা কেস করলো খসড়া, মানে আমি 10 লক্ষ টাকা ওদের কাছে থেকে নিছি, ব্যবসায়িক ক্ষেত্রে ওদের কাছ থেকে আমি খসড়া নিলাম। তো এটা নিয়ে আবার কোর্টে দাঁড়াইতে হবে। আবার নেক্সট ডেটে আসলাম, আসার পরে এর মধ্যে আমি বাচ্চার সাথে অনেক যোগাযোগ করতে গেছি, মানে ওদের বাসায় আশেপাশে লোক ধরছি, তারা বলে তোর বাচ্চা নাই, তোর কোনো ছেলে নেই, তোর আমার মেয়ে তোরে বিয়ে করে নেই, আর আমরা তোরে চিনি না, যে আমার সন্তানটা ভবিষ্যতে যেন আমার এই কথাগুলা শুনতে পারে। শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আপনি এখনো অনেক বেশি ইমোশনাল, এবং এগুলো ফালতু ইমোশন। আমার জায়গা থেকে আমি যখন এই ধরনের কেস পাই আমি এইভাবেই কথা বলি, ঠিক আছে? এবং এই ফালতু ইমোশনগুলো জীবনে একসময় থাকবে না। একটু শেষ করি আমি, আপনি তখন ধরে বললেন, আমি আপনি পুরো ঘটনাটাই শুনতেছি। সেটা হচ্ছে যে এই ফালতু ইমোশনের কারণেই কিন্তু একটা মানুষকে আপনি না জেনে না বুঝে পরিবার সম্পর্কে না জেনে তাকে বিয়ে করছিলেন। আপনি আপনার স্ত্রী সম্পর্কে যা বলেছেন যদি সেটা সত্য হয়, কারণ আপনার স্ত্রী যদি এখানে বসতো আপনার স্ত্রীরও 1000টা কমপ্লেইন থাকতো আপনার এগেইনস্টে, সুতরাং এটা একপাক্ষিকভাবে বলার কোনো সুযোগ নাই। কিন্তু আমি আপনার জায়গাগুলো দেখতেছি, একটা হচ্ছে যে এটা আপনার সমস্যা না, বিয়েটা শুধুমাত্র দুজনের ইমোশনের জায়গা না, বিয়েটা দুইটা পরিবারের। আমরা সবাই, আমি আপনি সবাই সবচেয়ে বড় ভুলটা করি এই জায়গাটাতেই। আমরা মনে করি যে পরিবার কোনো ফ্যাক্ট না, এবং কিভাবে সে বড় হয়েছে সেটা কোনো ফ্যাক্ট না, এবং তাকে ভালোবাসি এটাই ফ্যাক্ট। সুখে দুঃখে সংসার করে যাবো, বাংলা সিনেমার মতো। জীবনটা আসলে এরকম না। ভালোবাসাটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকে, পরে সেটা ডাইভার্ট হয় অন্যদিকে, রেসপন্সিবিলিটির দিকে চলে যায়, সংসারের লালন পালনের দিকে চলে যায়, ভরণ পোষণের দিকে চলে যায়, তখন আর ওই ভালোবাসাটা থাকে না। হ্যাঁ, তো তখন আসলে রিয়েল ফেসটা বের হয়ে যায় একটা মানুষের, দুটো মানুষেরই বের হয়। ওই সময়টাতে যদি টিকে থাকতে পারে সংসার, তাহলে সারা জীবন টিকে থাকে, আর না হলে সংসার শেষ হয়ে যায়, এবং খুব জঘন্যভাবে শেষ হয়। আপনি যে কথাটাগুলো বললেন সেগুলা এর চেয়েও ভয়ানক ঘটনা ঘটে সংসারে। এখন আপনার জায়গাটা থেকে আমি যেটা বুঝি যে আপনার ওয়াইফ যদি আপনাকে পছন্দ না করে, আপনি যদি আপনার ওয়াইফকে নিতে সংসার করতে চান, তাহলে এটা একপাক্ষিক ডিসিশন না, যে কোনোভাবে এটার একটা সমাধান আসা উচিত। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে ভালোবেসে থাকেন, আপনার সন্তানকে যদি মনে করেন না আপনি বড় করবেন, সেটার জন্য আপনি লিগালি ফাইট করেন, সেটার জন্য আপনি কোর্টে যান। সেটার জন্য আমি আপনাকে এটাই বলবো, এবং এটাই বেস্ট জায়গা। আমি যেটা বুঝছি যে পারিবারিক ব্যাকআপের জায়গাটাতে আপনার পরিবার আর ওর পরিবারের মধ্যে বিস্তর তফাৎ আছে। আপনারা পারবেন না ওই পরিবারের সাথে, যদি আপনার কথাই সঠিক হয়ে থাকে, তাহলে আপনি কোর্টে যাচ্ছেন না কেন? আপনি কোর্টে গিয়ে আপনার সন্তানের অধিকার দাবি করেন, এবং সেক্ষেত্রে যেহেতু আপনার সন্তান ছেলে 7 বছর লাগবে, হ্যাঁ, একটা সিস্টেম আছে। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আপনার স্ত্রী তো ভরণ পোষণ এখন পর্যন্ত দিতে, মানে সে কিছু জব করে না, 1 বছর 2 মাস ধরে দিনে না, সেটা অন্য বিষয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সে তো কোনো জব করে না, যেটা একটা চাকরি করে, ফাইন, যেটাই করুক না কেন, তার মানে তার সন্তানকে ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা তার হয়েছে। যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোর্ট ডিসিশন নেবে আপনার সন্তান কোথায় বড় হবে না হবে। তবে এই ক্ষেত্রে আমি মনে করি সন্তান মায়ের কাছে থাকাটাই বেটার। আর আপনার ছেলের প্রতি আপনার যে আগ্রহটা, আমার জাস্ট এটুকুই চাওয়া যে আমি ছেলেটাকে জানি, আমি বলছি আপনাকে সেটাই, যে আপনার ছেলের প্রতি যে আগ্রহ, আমি আর কিছু জানি, ও যদি অন্য কারণে নিয়ে সুখী থাকে আমি হ্যাপি। এটা আমি বলি, এটা আমি আপনাকে রেসপেক্ট করি, বাবা হিসেবে এই ফিলটা থাকা উচিত। কিন্তু মানুষের ফিলিংসটা অন্যরকম ভাবে রূঢ়, মানুষের ফিলিংসটা যেরকম সফট সেরকমই হার্ড। হ্যাঁ, এই যে আপনি এখন একদম মানে ঘাটা অনেক কাঁচা, তো এই জন্য ফিল করতে পারছেন। 2-4-5 বছরের ছেলে আপনার কাছে না থাকলে, আপনার জীবনে আরেকটা মানুষ আসলে আপনি ফিলটা পাবেন না। এটাই ধ্রুব সত্য। সময় সবকিছু ক্ষয়ে যায়, কিন্তু এই সময় আপনার যত বড় ক্ষতি হচ্ছে আপনার ক্যারিয়ারের জন্য, আপনার অর্থনৈতিকভাবে, এগুলো সারাটা জীবন ছাপ থেকে যাবে। 3টা কারিগর, বুঝছেন ভাই, আমি ঠিকমতো আমার সেন্স লেভে কাজ করে না, আমি ঠিকমতো ব্যবসাটাও করতে পারছি না। আমি সেটাই বলছি, এটা সারা জীবনে ছাপ থেকে যাবে। সো আজকের এই ঘটনা থেকে একটা অনেক বড় লেসনের জায়গাটা হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয় যেটা বলি, সেটা হচ্ছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় পক্ষ খুব ভয়ানক, জি ভাইয়া, খুবই খারাপ। সেটা শ্বশুর হোক, শাশুড়ি হোক, আপনার নিজের মা হোক, আমার পায়ে পর্যন্ত দোষ না, ওই ছেলে ফ্যাক্ট না, ওই ছেলে ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে, আমি বলি আপনাকে, আমাদের সংসার, আমাদের বাংলাদেশের পরিবার কাঠামোর কিন্তু অদ্ভুত একটা সুন্দর জিনিস আছে, এটা একটা প্রাচীন আমল থেকে আছে, কিন্তু সামহাও আমরা সেটা এখন আর চর্চা করি না। সেটা হচ্ছে, দেখবেন যে বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ে পক্ষর আর কোনো কথা বলতো না, বা ছেলে পক্ষ হয়ে ছেলে পক্ষের লোকজনরা আর কথা বলতো না।
উল্টো হয়ে যেত। বিয়ে যাওয়ার পরে ছেলেকে দেখতে হচ্ছে মেয়ের পক্ষের লোকরা, আর মেয়েকে দেখতে হচ্ছে ছেলে পক্ষের লোক। একটা মেয়ে যদি সংসারে ভুল করতো, ওই ভুলটা নিয়ে ছেলে পক্ষের লোকজন কথা বলতে পারতো না। তারা ছেলে পক্ষরা কি করতো, ছেলে পক্ষরা মেয়েকে সাপোর্ট করে ছেলেকে শাসন করতো, আর মেয়ে পক্ষরাও ঠিকই কাজটা করতো, যে তারা তাদের মেয়েকে শাসন করতো, ছেলেকে সাপোর্ট করতো। এতে করে যে জিনিসটা হতো, সম্পর্কটা ভালো থাকতো, মজবুত থাকতো। এখন ঘটনাটা অন্যরকম বিভিন্ন ফ্যামিলির ক্ষেত্রে। আমার মনে হয় যে এই জায়গাগুলো একটু পরিবর্তন করা দরকার, এবং আলটিমেটলি টার্গেট করা উচিত যে সংসারটা টিকায় রাখাটা জরুরি। তো সংসার টিকায় রাখা জরুরি মানে হচ্ছে ওদের মধ্যে যদি একটা ঝামেলা হয়, দুজনের মধ্যে, ওই বিষয়টা নিয়ে ওরা প্রথমত কার কাছে বলবে? হয়তো সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড তার কাছে বলবে, অথবা মার কাছে বলবে, অথবা বাবার কাছে বলবে। তো এই বলার পর্যায়ে যদি বাবা মা সেটাকে প্রশ্রয় দেয়, একটা হচ্ছে যে প্রশ্রয় দেওয়া, আরেকটা হচ্ছে এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, মা দিতেছে, আপনার মা হয়তো আপনার ক্ষেত্রে দিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রশ্রয় দিলে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে লাই পেয়ে যায় এবং এটা বাড়তে থাকে। তো সেটা ঠিক আছে, এখন যদি দমাতে না পারি যে তুমি এই বিষয়ে কথা বলবা না আমার সঙ্গে, এটা যদি আমি করতে না পারি, তাহলে আমি যেটা করবো, ঠিক আছে, আমি তার কথা শুনলাম, তাকে সুন্দর করে কাউন্সিলিং করবো যে তুমি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, আমার অভিজ্ঞতা যেটা বলে, একটু দেখো, একটু সময় নাও। এই জিনিসটা কন্টিনিউয়াসলি করে যাওয়া, এবং এটা শেষ হয় না, এটা লাইফ এন্ড পর্যন্ত চলতে থাকে, এটা করা উচিত। এতে করে যেটা হয় যে সংসারটা টিকে যায়। কিন্তু এই বাবা মা যখন এই বিষয়গুলো নিয়ে এত বেশি নোংরাভাবে খেলতে থাকে, মেয়ের পক্ষ হোক বা ছেলের পক্ষ হোক, তখন সংসার টিকে না, একটা পর্যায়ে সেটা নষ্ট হয়ে যায়। আর আমি মনে করি যে আপনাদের ফ্যামিলি বা ওনাদের ফ্যামিলি জায়গা থেকে যে জিনিসটাই হয়েছে, সেটা হলো আমার মনে হয় ফ্যামিলি জায়গা থেকে সাপোর্টটা ঠিক মতো ছিল না। আর আমরা আজকের এই গল্পটা থেকে একটা জিনিস শুধু আপনাদেরকে বলবো, এবং সবসময় বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো মানুষকে নির্বাচন করবার আগে নিজের জীবনের ক্ষেত্রে ফ্যামিলিটাকে গুরুত্ব দেওয়া খুব জরুরি, খুবই জরুরি। আপনি অনেক বেশি ইমোশনাল, তো ইমোশনাল মানুষরাই অনেক বেশি ফুল হয়। কারেক্ট কথা বলছেন, আমি অনেক ইমোশনাল মানুষরাই অনেক বেশি ফুল হয়। আপনি ছবি দেখে কষ্ট পাবেন, জ্বলবেন, সে কারণে হয়তো ছবিটা এসে দিচ্ছে। যখন পাত্তাই দিবেন না, যখন দেখা যাবে না আমি আর এগুলো বিষয় না, আমি আমার মতো লাইফ লিড করা শুরু করছি, তখন যদি ওর ভিতরে জায়গা থেকেও আপনাকে নক করবে। এটাই প্রকৃতির নিয়মগুলোই এরকম। আমিও আল্লাহর কাছে বলি যে ও যেই দুয়ারেই যাক, আল্লাহ তাআলা যদি সহায় থাকে, আর আমি যদি ওর রিয়েল ভালোবাসা থাকি, ও একদিন না একদিন আমার। এটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমি মনে করি যে এই জিনিসগুলো এত লং টাইম ধরে চলবে।